আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের সামনে আজকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আজ থেকে 15 বছর আগে এই দেশটি সফর করার আগ্রহ তৈরি হয়েছিল। ভিসার জন্য আবেদন করলাম, ভিসাও মঞ্জুর হলো, কিন্তু দেশের অবস্থা, পারিপার্শ্বিকতা সব মিলে আমার পক্ষে এদিকে আর পাড়ি জমানোর কোনো পরিবেশও পেলাম না এবং সম্ভবও হলো না। তারপরে দ্বিতীয়বারও তারা আমাকে ভিসা দিলেন আরও 5 বছরের। এইটার এক্সপায়ারির 8 মাস আগে চিন্তা করলাম যে একবার অন্তত ঘুরে যাই, কিন্তু সেই যাত্রা এই দেশ আমাকে পছন্দ করলো না যে আমি আসি। আমি ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে যখন আসার জন্য কাউন্টারে গেলাম চেক ইনের জন্য, আমাকে বলা হলো ইউকে এবং ইউএসের জন্য আলাদা একটা ডেজিগনেটেড ডেস্ক আছে, সেখানে আপনাকে যেতে হবে। তা আমার সাথে আরেকজন চিকিৎসক ছিলেন, আমরা 2 জন গেলাম। উনি মূলত আমাকেই সাপোর্ট দেওয়ার জন্য আসছিলেন আমার সাথে। উনাকে পারমিট করা হলো, আমাকে বলা হলো ইউ আর বার্ড ফ্রম ট্রাভেলিং টু ইউএসএ। আমি বললাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সঙ্গেই মন খারাপ করে কাদু কাদু অবস্থা। আজকেও তিনি এখানে উপস্থিত। তো আমি মাথায় পিঠে হাত বুলিয়ে বললাম যে দেখো, আল্লাহ তাআলা নিশ্চয়ই এর মাঝে বড় কোনো কল্যাণ রেখেছেন, যেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি না। আল্লাহর উপরে আস্থা রাখো, এর মধ্যে কল্যাণ আছে। চলো, আমরা যাওয়ার কথা ছিল আটলান্টিকের পাড়ে, এখন আমরা আবার চলে যাই মক্কা মুআজ্জমায়। আমরা আসলে হজ করে বের হয়ে আসছিলাম, তখন উমরার একটা ভিসা নিয়ে আবার ঢুকলাম। কয়েকদিন কাটিয়ে 17 জুলাই গিয়ে দেশে ঢুকলাম 24 সালে। সেই দিন বিকাল থেকেই দেশ একদম ফুটন্ত থালার মতো হয়ে গেল। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ এর একটা এন্ডিং হলো 5th of August সেই বছরে। আল্লাহ তাআলা সাময়িকভাবে জাতিকে স্বস্তি দিয়েছেন, ওই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এরপরে এবারে ভিসা পাওয়ার পরে ভাবলাম যে একটু এই মুল্লুকটা দেখেও যাই, আর অনেক প্রিয় মানুষ আছেন, আপনজন আছেন, তাদের যদি একটু দোয়া পাই ভালোই লাগবে, এই জন্যই আসা। তো যে আল্লাহ আজকে আমার এটাকে পসিবল করেছেন, ইজি করেছেন, আমি আবারও সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই সভাটার নাম দেওয়া হয়েছে মত বিনিময় সভা। তার মানে বিনিময় হতে হবে, টু ওয়ে কমিউনিকেশন। আমি শুধু বলবো আর আপনারা শুনবেন, বিষয়টা এমন হওয়া উচিত নয়। এই জন্যে আমি স্পন্টেনিয়াসলি আপনারা যারা বলতে চান, আপনারা প্রিয় দেশটাকে কিভাবে দেখতে চান, আর সেই ক্ষেত্রে আমাদের কাছে পার্টিকুলারলি আপনাদের এক্সপেকটেশনটা কী, যদি আপনারা খুব সংক্ষেপে আর্টিকুলেট করে এই কথাগুলো বলেন, এটা আমি আশা করি আমার জন্যে, আমার প্রিয় সংগঠনের জন্য, প্রিয় দেশের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। আমার সাথে লোকেরা আছে, তারা প্রপার নোটে এগুলো নেবেন। আমরা এগুলাকে ইভালুয়েট করব, চেষ্টা করব আপনাদের আন্তরিক এবং মূল্যবান যে পরামর্শগুলা, সেগুলাকে মূল্য দেওয়ার, মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, এই আশায় যে এগুলো দেশের জন্য, জাতির জন্য কাজে লাগবে। তা আপনারা এখানে যারা এসেছেন, আমেরিকার বিশেষ করে নিউ ইয়র্কে অবস্থানরত সাংবাদিক ভাইয়েরা সবাই না, একটা অংশ আপনারা এসেছেন বলে আমার বিশ্বাস। তা আপনাদের পরিচয় হচ্ছে যে মিরর অফ দ্য সোসাইটি, এবং আপনারা নিজেরা হচ্ছেন এক একজন পাহারাদার, বিবেকের পাহারাদার, জাতির বিবেক বলা হয় আপনাদের। তা আপনাদের এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে, স্ট্রং অ্যাভিনিউ থেকে, প্রিয় জন্মস্থানের জন্য আপনারা ভালো কিছু দিবেন, এই প্রত্যাশায় আমি এখানে দাঁড়িয়েছি। আমি এবার আপনাদেরকে ইনভাইট করছি যে আপনারা যারা বলতে চান, আমাকে ডক্টর নকিবুর রহমান তারেক উনি সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি পার্টিকুলারলি সবাইকে চিনি না, অনেকেই চিনি, কিন্তু অনেকে আবার পার্সোনালি আমি চিনি না। তবে আজকের পরে এই ফেসগুলো আশা করি আমার দিলের চোখের সামনে ভাসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমরা একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট করেছিলাম যে যারা এখানে সিনিয়র আছেন তাদেরকে দিয়ে শুরু করব। তো আমাদের ডক্টর ওয়াজেদ ভাই আছেন, ডক্টর ওয়াজেদ ভাইয়ের কাছে যদি একটু মাইক্রোফোন নিয়ে যাওয়া যায়, ওনাকে দিয়ে আমরা শুরু করি।
সামনে 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 উনি চিনতেছেন চীনে একজন মানুষের হাতে দাও মানে এই সোসাইটির সাথে আমি ডাক্তার ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকা। আমি কি প্রশ্ন করবো না আমি আমার কিছু কথা বলতে পারবো? আপনি আমার কিছু মন খুলে বলবেন। ধন্যবাদ। প্রশ্ন আমার চেয়ে যে প্রশ্নগুলোর উত্তর আপনি চাইবেন, আমার বিলিভ যে আমার চাইতে আপনি কম জানেন না। ধন্যবাদ। জি, আমি বলতে চাচ্ছি যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মাঝে যে স্বপ্নের যে আশার সঞ্চার হয়েছে, আমরা বিগত 14 মাসে দেখেছি সেই আশা নিরাশায় পর্যবসিত হতে চলেছে। মূল যে আকাঙ্ক্ষা ছিল এই গণ অভ্যুত্থানের বৈষম্যহীন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, যে বাংলাদেশে মানুষ কথা বলতে পারবে, যে বাংলাদেশ সাম্য, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার সবকিছু ফিরে পাবে। সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই প্রথমে বলা হয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হবে। রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপে আমরা জানতে পারবো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে, যে দেশে পরিবারতান্ত্রিক রাজনীতি থাকবে না, ব্যক্তি পূজার রাজনীতি থাকবে না, রাজনৈতিক দলগুলোর ভেতর গণতন্ত্র থাকবে, রাজনৈতিক দলের ভেতর যে জবাবদিহিতা নিশ্চিত করা হবে, রাজনৈতিক দলগুলো কোত্থেকে অর্থ পায় এবং তারা কিভাবে এই অর্থ ব্যয় করে। আমরা 54 বছরে এই বাংলাদেশে আমরা দেখেছি যারা রাজনীতি তারা ফুলে ফেপে তারাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এবং আমি সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি যে এই সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ যে তার সরকারের উপদেষ্টারা তারা কোনো কিছু করতে পারেনি, আইন শৃঙ্খলার উন্নয়ন হয়নি, সংস্কার হয়নি। জুলাই ঘোষণাপত্র হয়েছে, জুলাই সনদ গত 17 তারিখে হয়েছে, আপনারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। কিন্তু আমরা জানতে চাই এই জুলাই সনদে আপনারা বলেছিলেন যে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদের জন্য আপনারা বলেছেন যে গণভোট নভেম্বরের মধ্যে চেয়েছেন, আপনারা পিআর পদ্ধতি চেয়েছেন। এগুলো না হলে দেশে আপনারা নির্বাচনে যাবেন না, কিন্তু এগুলো ছাড়াই আপনারা সেখানে স্বাক্ষর করেছেন। আর সর্বশেষ গতকাল দেখেছি জামাতে ইসলামী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলেছেন সরকারের 70 থেকে 80 বার লোক দেশের রাষ্ট্রীয় প্রশাসনে একটি দলের লোক। তারপরে অন্যান্য ক্ষেত্র, সামরিক বেসামরিক ক্ষেত্র, সব জায়গায় এদেরকে সরাতে বলেছেন। আমার প্রশ্ন হলো এদেরকে যদি সরানো না হয় এবং যে 3টি বিষয় আপনারা উত্থাপন করেছেন দাবি, সেগুলো যদি সরানো না করা হয়, আপনারা ফেব্রুয়ারির নির্বাচনে যাবেন কিনা? আর সর্বশেষ দাবি যে আপনারা এই দেশে আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষা প্রবাসীদের প্রতি সবার পূরণ করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, পরামর্শ এবং প্রশ্নের জন্য। এরপরে কাকে ইনভাইট করবেন? জি, অনেক ধন্যবাদ। এবার আমি একটু রতন তালুকদার থেকে একটু একটা রিকোয়েস্ট, যেহেতু আমরা এখানে অনেকেই আছি, সংক্ষিপ্ত করলে আমরা সবাইকে সুযোগ দিতে পারবো। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ইয়র্ক। থ্যাংক ইউ সো মাচ। আমি একটি বিষয় আমার অ্যাকচুয়ালি আসলে আপনার প্রতি আমার প্রশ্ন, কিন্তু প্রশ্নের আগে আমি এই যে কে নিচ্ছে? নজরুল থেকে কে চা খাই? আমরা নোট নিচ্ছি। জি প্লিজ। আমার নাম রতন তালুকদার, আমি সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক এবং আমি একটি ইউটিউব চ্যানেলও রান করি, রতন তালুকদার লাইভ। তো আপনাকে এখানে দেখে খুব ভালো লাগছে। আপনার বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূরও নয়। তো আমি একটি বিষয় বলতে চাই, যে দুটো প্রশ্ন আমার, কিন্তু প্রশ্নের আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হলো জামাত নেতৃবৃন্দ যারা অহরহ আমরা বলতে শুনি যে দেশটাকে আবার আফগানিস্তান স্টাইল হবে, পাকিস্তান স্টাইল হবে বা ইরান স্টাইল হবে। তো আমি বলতে চাই আমরা বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক উদার
নৈতিক দেশ হিসাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা পরিচিত। তো সেখানে আমরা যদি ব্যাক টু আফগানিস্তান বা ইরান বা পাকিস্তান এই টাইপ হয়, নাকি আমরা ইন্দোনেশিয়া বা লেবানন টাইপ, কোনটা আমরা চুজ করি? যদি আমরা উদার নৈতিক দেশ, আমাদের অর্থনীতির সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ এই কারণে যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি সেগুলি অনেকাংশে বড় অর্থনীতির উপরে নির্ভরশীল। যেমন দেখুন, আপনি জানেন নিশ্চয়ই, আমার ধারণা আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন সেটা, যে গত 14 মাসে কোনো ধরনের বিনিয়োগ আসে। গত 14 বছর দেশে অনেক কারখানায় বিকট, চারিদিকে আগুন, এই সমস্ত বিষয়গুলি আপনার নগদর্পণে আমি শিওর। তো এই বিষয়টা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয়ত হলো আমার প্রশ্ন হলো, আপনার প্রশ্ন তো এসে গেছে, খুব সুন্দর প্রশ্ন। আপনার একটা $1 বিলিয়ন প্রশ্ন আপনি করে ফেলছেন। আমি আরেকটা প্রশ্ন প্রতিবেশী ভারতের সঙ্গে আপনি যদি, আপনার দল যদি ক্ষমতায় যায়, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কটা কি হবে এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থানটা আপনার? ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি ভাবছিলাম যে সব শেষে প্রশ্নের একটু জবাব দেব, এখন ফিল করছি যে প্রশ্নগুলো হারিয়ে যেতে পারে, এই জন্য আমি সাথে সাথেই দেব। প্রথমে আমার এই ভাই প্রশ্ন করেছিলেন, ডাক্তার সাহেব, ওয়াজিদ সাহেব, যে আমরা 2-3টা দাবি দিয়েছিলাম আর বলেছিলাম এগুলা পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না। আমরা এটা বলিনি, এটা আমাদের নামে পত্রিকা বলেছে। আমরা বলেছি যে এই জাতিগুলো আমাদের খুবই লিজিটিমেট, আমরা জাতির কল্যাণেই দাবি দিয়েছি, দলের কল্যাণে নয়। যদি এই দাবিগুলার যৌক্তিকতা প্রমাণিত হওয়ার পরেও কনসিডারেশনে নেওয়া না হয়, তাহলে আমরা চিন্তা করব যে এই নির্বাচনে আমরা যাব কি না। আমরা বলেছি এই ল্যাঙ্গুয়েজে, পত্রিকা আমাদের প্রতি আন্তরিক হওয়ার কারণে আরেক ধাপ অগ্রসর হয়ে তারা বলে ফেলেছে ওইটার সাথে আমরা নাই। সুতরাং আমরা যা করেছি বুঝে শুনেই করেছি, জাতির কল্যাণে করেছি। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে আমরা সাইন করার পরে আমরাই প্রথম দল এগুলাকে বাস্তব এবং আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামার প্রোগ্রাম নিয়েছি। এর আগে কিন্তু কেউ নেয় নাই, কারণ আমরা জানি যে এগুলা অ্যাবান্ডন হয়ে যাবে, ওই পুঁথিগত রেকর্ড হিসাবে থেকে যাবে, এগুলা অ্যাপ্লায়েন্সে আসবে না। আনতে হলে অবশ্যই একটু সজাগ করে দিতে হবে, একটু শাউটিং করতে হবে। সেই শাউটিংটাই আমরা করছি এবং করব, আমরা এখানে থামবো না। দাদা দুটো প্রশ্ন করেছেন, একটা হলো যে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে দেশটাকে আফগান হবে নাকি ইরান হবে নাকি ইন্দোনেশিয়া হবে না লেবানন হবে না পাকিস্তান হবে, সো আমরা যদি সুযোগ পাই এটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এটা অন্য কোনো দেশ হবে না। আমাদের দেশের কৃষ্টি, কালচার, সভ্যতা, যুগের পর যুগ মিলেমিশে চলার যে সংস্কৃতি আমরা গড়ে তুলেছি, এইটার মধ্যে যে 2-4টা কালো দাগ পড়েছে ওইগুলোকে আমরা উপড়ে ফেলবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, যাতে এখানে দল ধর্মের ব্যবধানের কারণে জাতি আর বিভক্ত না হয় ইনশাআল্লাহ। আমরা এখন আর কোনো মেজরিটি মাইনরিটি এটাও আমরা স্বীকার করি না। আমরা বলি যে উই নিড ইউনিটি। আপনি যখনই মেজরিটি মাইনরিটি বলবেন তার মানে আপনি একটা দেশকে 2 ভাগে ভাগ করে ফেলবেন এবং এক দল আরেক দলের মুখোমুখি হয়ে যাবে। সেই কাণ্ড কারখানাটাই তো আমরা 54 বছর দেখেছি, ওটা আর আমরা দেখতে চাই না। আমার নাম আব্দুর রহিম, আমি জন্মগ্রহণ করে আমি মেজরিটি, আরেকজন নাম গোপাল চন্দ্র, সে ওখানে জন্মগ্রহণ করে সে মাইনরিটি। এর ভিত্তিতে একটা ডিসপ্যারিটি শুরু হয়ে গেল। আমরা ওই মেজরিটি মাইনরিটির ডিসপ্যারিটিতে আমরা নাই, আমরা এখানে ইকুইটি চাই। যে আমার কনস্টিটিউশন ধর্ম দেখে কাউকে অধিকার দেয়নি, নাগরিক দেখে অধিকার দিয়েছে। সুতরাং নাগরিক হিসাবে যার যেটা পাওনা সে দল কিংবা ধর্মের কারণে ওইটা থেকে বঞ্চিত হবে না। আমরা এখানে ইকুইটি মেনটেন করতে চাই, নট ইকুয়ালিটি। আপনার হাইট আমার হাইট সমান না, আপনার মেধা আমার মেধা সমান না, আপনার যোগ্যতা আমার যোগ্যতা সমান না, কিন্তু আল্লাহ আমাকে যেটা দিয়েছেন আমি যেন আমার সেই অধিকারটা পাই, আরেকজনকে যেটা দিয়েছেন সে যেন তার অধিকারটা পায়। আমরা সেই অধিকারটাই নিশ্চিত করতে চাই। এই জন্য ইনশাল্লাহ ওইটা হবে না। এরপরের প্রশ্ন আপনার ছিল আমাদের প্রতিবেশী ভারত, ভারতের সাথে আমাদের রিলেশন কি হবে। আমরা সবসময় যে কথাটা বলে এসেছি যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই,
সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্টটুকু চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, অ্যানাদার ইকুইটি। এখানে আমরা ইকুয়ালিটি বলছি না। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে আর 180 মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি এটা হয়, আমরা দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না, এক প্রতিবেশীর কারণে আরেক প্রতিবেশী বিশ্ব দরবারেও আমরা সম্মানিত হব ইনশাআল্লাহ। আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন অন্যান্য আদার রিলিজিয়াস তাদের রাইট কীভাবে প্রোটেক্ট হবে। বাই দিস টাইম গত 15 মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা তার জবাব দিয়েছি, মুখে এটার জবাব দিতে চাই না। তবে একটা বিষয় একেবারেই পরিষ্কার করতে চাই, গত 54 বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের মাইগ্রেশন হয়েছে, মুসলমানদেরও হয়েছে। এই যে এখানে বসা অনেকেই কিন্তু এখানে মাইগ্রেন্ট এসেছেন, তারাও তো এসেছেন, তাদের নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না। প্রশ্ন উঠবে যদি অন্যান্য ধর্মের লোকদের মাইগ্রেশন হয়, তারা কেন গেল? তারা 3টা কারণে যায় বলে আমার বিশ্বাস। একটা কারণ ফর সার্চিং বেটার লাইফ, তারা যেটাকে উন্নত বিশ্ব মনে করে সেই দেশগুলোতে চলে যাচ্ছে, লেখাপড়া তাদের প্রফেশনাল কোজে চলে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে এইটা যে তারা এই দেশটাকে নিজেদের জন্য সেফ মনে করতে পারছে না, এবং এমন কিছু আচরণ কেউ না কেউ তাদের সাথে করে যেখানে তাদের সেফটি চ্যালেঞ্জের মুখে পড়ে। এটার কারণেও কিছু লোক এখান থেকে মাইগ্রেট করতে পারে। আর কিছু লোক এই দুইটার কোনোটাই না, তারপরেও সে মনে করে যে ভবিষ্যৎ কী হবে জানি না, আমি আপাতত একটা সেফ জোনে চলে যাই। দ্যাট মাইট বি। আমরা জোর করে এর কোনোটা বন্ধ করার পক্ষেও নই, আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ার পক্ষেও নই। ইভেন আমরা এটাও ফিল করি, কারো কাছ থেকে কেউ যদি জোর করে এই 54 বছর অন্যায়ভাবে অবৈধভাবে কারো কোনো সম্পত্তি গ্রাস করে থাকে এবং এইটা যদি ডকুমেন্টেড হয়, যদি এভিডেন্সিয়ালি প্রুফ হয়, আমরা ওই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে। দিস ইজ আওয়ার স্ট্যান্ড। আমরা সমাজে কোনো বেইনসাফি একেবারেই দেখতে চাই না। ইনশাল্লাহ আমি আমার শেষের দিকে কথাগুলো একটু চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এরপরে কাকে চান্স দেব? একটু যোগ করতে চাই এই জন্য যে সিনিয়রদের সম্পূরক যে কথাগুলো, প্রশ্নগুলো, সেগুলোর সাথে আমাদের সম্পূরক প্রশ্ন আছে। হ্যাঁ, দিবেন, সুযোগ দিবেন। সেগুলো একটু যোগ করবেন। আমি সরাসরি প্রস্তুতেই চলে যাচ্ছি। এক্সকিউজ মি, আপনার যদি কোনো কথা ফ্রেশ থাকে সেটার আগে রিলিভেন্ট কোয়েশ্চনের সুযোগ দেওয়াটা ভালো। নো প্রবলেম। যে আপনি স্যাক্রিফাইস করতে পারেন। যে আমার সম্পূরক প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে যে সম্পর্কের কথাটা এসেছে, সেই সম্পর্কে শেখ হাসিনার সরকারের সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে। তো সেই চুক্তিগুলোর মধ্যে কোনগুলো দেশ বিরোধী এবং আপনারা এলে সেগুলোর কোনগুলো আপনারা বাতিল করবার পক্ষে? হ্যাঁ, ওনার রিলিভেন্ট প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে শেখ হাসিনা শাসনের 15.5 বছরে। এর মাঝে কোন চুক্তিগুলোকে আমরা দেশের স্বার্থ বিরোধী মনে করি এবং সেই রকম চুক্তি যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিলিংটা কি হবে? দেখেন, ভারতের সাথেই তো শুধু আমাদের চুক্তি হয় নাই, চুক্তি অনেক দেশের সাথে আমাদের হয়েছে। যেই চুক্তিগুলো যৌক্তিক, যেই চুক্তিগুলো জাতির কল্যাণে হয়েছে, তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করব, যার সাথেই হোক, এটা ভারতের সাথে হোক আর যার সাথে হোক। কিন্তু কোনো চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে, তাইলে ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশনে পৌঁছব। কোনো ডায়ালগ ছাড়া আজকে যদি আমরা কোনো চুক্তি বাতিল করি, তাহলে যারা আমাদের দেশে বিনিয়োগ করতে গিয়েছেন এবং যাবেন, তাদের সিকিউরিটি কোথায়? তারা যদি বলে যে সরকার পরিবর্তনের সাথে সাথে এদের চুক্তি পরিবর্তন হয়ে যায়, তাইলে সে কেন এখানে আসবে? তার জন্য দুনিয়ার আরও বহু জায়গা আছে বিনিয়োগ করা, সে ওখানে চলে যাবে। অতএব চুক্তি করার আগে শতবার চিন্তা করতে হবে। চুক্তি হয়ে যাওয়ার পরে এটাকে রিভার্স করা
এটা খুব ইজি ম্যাটার না। এমনকি আপনি যদি বাইলেটারাল কোনো চুক্তি ইউনিল্যাটারালি উইথাউট এনি ডায়ালগ অ্যান্ড ডিসকাশন আপনি যদি রিজলভ করেন নিজের থেকে একা, তাহলে ওই পক্ষের পূর্ণ অধিকার আছে, তারা আপনার আমার বিরুদ্ধে যে কোনো আদালতে যেতে পারবে। তখন আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাই কিন্তু স্টাক হয়ে যাবে। অতএব মামলা বা এই ধরনের ফাইটিং পজিশনে থাকা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে মিউচুয়াল ডায়ালগ, ওপেন ডায়ালগ, মন খোলা ডায়ালগ, সবাইকে সবাই রেসপেক্ট করে ডায়ালগ। সেই পরিবেশটাই আমরা সৃষ্টি করতে চাই সবার সাথে, শুধু ভারতের সাথে না। তারপরেও যদি এরকম কোনো চুক্তি যে কোনো দেশের সাথে আমাদের হয়, অবশ্যই জাতীয় স্বার্থে আমরা রিভিউ করব, কিন্তু এটা রিজলভ হবে থ্রু ডায়ালগ। ভারতের সাথে কোনো স্পেসিফিক কোনো চুক্তি কি দেশ বিরোধী আছে কিনা সেটা জানতে চাইছিলাম। আমি এই মাঠে এটা বলতে চাই না, এটা আমি আমার দেশে গিয়ে বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, 1971-এ আমি তখন মাত্র 7 বছরের ছিলাম। জামাতকে নিয়ে যখনই কথা হয় একটা ডট 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 ওখানে থেকে যায়। প্রবাসীরাও অনেক কথাই আমাদেরকে বলেন। তো আপনার কাছ থেকে স্পেসিফিকলি সে সময়ের ভূমিকা এবং এবারে যে সফর, এই সফরে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আপনার কোনো আলোচনা বা সুযোগ জামাতের হচ্ছে কিনা আর একটু জানতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, দ্বিতীয়টা এড়িয়ে যাচ্ছে বৃহত্তর স্বার্থে। আশা করি সবর করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। প্রথম প্রশ্নের জবাব হলো, আপনি যেমন 7 বছরের শিশু, আমি তখন 12.5 বছরের শিশু। আমি মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু আমার সাথে মুক্তিযুদ্ধের ব্লাডের সম্পর্ক আছে। আমার সেকেন্ড কাজিন, উনি তখনকার ইপিআরের একজন অফিসার ছিলেন। তিনি উই রিভোল্ট বলে চট্টগ্রামে যখন আমাদের সেনা অফিসাররা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করেছিলেন, তখন ওখানে প্যারামিলিটারি হিসাবে ইপিআরও তাদের সাথে ছিল। 3rd ডেতেই কিন্তু ওপেন ফাইটে তিনি মারা যান। কাজে আমি কিন্তু এটা ইনহেরিট করি। আমার ব্যক্তি অবস্থান আর দলের অবস্থান ভিন্ন হতে পারে। তখন আমার বয়সও হয়নি কোনো রাজনীতি করার, কিন্তু স্রোতের তালে আমিও কোনো না কোনো একটা সংগঠনের হাতে লেখা পোস্টারের কর্মী। সেই সংগঠনটা কিন্তু কোনো ইসলামী সংগঠন না, একটা ভিন্ন প্ল্যাটফর্ম। তবে যা দেখেছি, এই আদো বুঝ নিয়ে যা দেখেছি, তাতে অবশ্যই তখন বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। পাকিস্তানের 23 বছর শাসন করেছে মূলত সামরিক শাসকরা এবং মুসলিম লীগ, এই দুইটা মিলে। 70-এর নির্বাচন ছিল 23 বছরের মাথায় পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। এর আগে আর সাধারণ নির্বাচন হয়নি। তখন বেসিক ডেমোক্রেসির আন্ডারে যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের ভোটেই কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, এমপিরাও নির্বাচিত হতেন, এমএনএরাও নির্বাচিত হতেন। সেখানে দুটো ছিল, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এবং ন্যাশনাল অ্যাসেম্বলি। ফলে এটাই ছিল জাতিরাষ্ট্র হিসাবে প্রত্যেকটি ম্যাচিউর নাগরিকের প্রথম ভোট দেওয়ার সুযোগ, সরাসরি তার শাসক নির্বাচনের জন্য। সেই বছর ভোটের এই দৌড়ে পশ্চিম পাকিস্তানে ভুট্টো সাহেব 72টি আসন পেয়েছিলেন। অন্যান্য আসনগুলা বিভিন্ন দলের মধ্যে ভাগ হয়েছিল। আর পূর্ব পাকিস্তানের 162টি আসনের মধ্যে 2টি ছাড়া সবগুলো উইন করেছিল আওয়ামী লীগ, 160টি আসন। ফলে 300 আসনের যে জাতীয় পরিষদ, সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল আওয়ামী লীগ। আমরা ইতিহাস থেকে যেটা দেখি, জামাতই প্রথম দল পূর্ব পাকিস্তানে মিছিল বের করে বলেছে, নির্বাচিত দলের হাতে ক্ষমতা দিন। এটা মার্চের 1 তারিখ। যখন অনিশ্চিত হয়ে পড়ল, যখন ঢাকা সংসদ অধিবেশন স্থগিত হয়ে গেল, আশঙ্কা যখন দেখা দিল, পরবর্তী পর্যায়ে বিষয় অন্যদিকে গড়ালো। শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চের দিনগত রাত্রে অ্যারেস্ট হলেন। সিনিয়র লিডাররা তারা সরে গেলেন,
যে যেদিকে পারেন আশ্রয় নিয়েছেন, এবং 26-27 তারিখের দিকে পরস্পর দুইটি ডিক্লারেশন আসলো, স্বাধীনতার ঘোষণা আসলো। প্রথমে এক ধরনের, পরে আবার একটু রিভিউ করে আরেক ধরনের। এরপরেই মুক্তিযুদ্ধ আস্তে আস্তে অর্গানাইজ হয়। 9 মাস এই যুদ্ধ চলে। এই যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে প্রচুর মানুষ হতাহত হয়েছে। যুদ্ধ শেষে 10 জানুয়ারি যখন শেখ মুজিব সাহেব, 8 জানুয়ারি উনি মুক্তি পান করাচির কারাগার থেকে, তারপরে উনি হিথ্রোতে যান, মানে লন্ডন হয়ে হিথ্রোয়ে তিনি বাংলাদেশে আসেন। তো তিনি আসার পরে ক্ষমতা হাতে নেন এবং তিনি 4.5 বছরের মতো সময় পান দেশ পরিচালনা করার। সেই সময় দুটি আইন হয়েছিল, একটি যুদ্ধ অপরাধ আইন আর একটা হয়েছিল কোলাবরেটর আইন। এই দুই আইনে 24,000 লোকের বিরুদ্ধে মামলা হয়, আর যুদ্ধ অপরাধী হিসাবে 195 জনকে ফাইনাল করেন শেখ মুজিব সাহেব নিজের হাতে, যার মধ্যে পূর্ব পাকিস্তানি কোনো নাগরিক ছিলেন না, সবাই ছিলেন পশ্চিম পাকিস্তানের লোক এবং সামরিক বাহিনীর লোক। কিন্তু পূর্ব পাকিস্তানের এই যে 34,000 লোক যারা ছিলেন, তারা সবাই কোলাবরেটর আইনে কিন্তু প্রসিকিউটেড হন। আপনারা দেখেছেন যে আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দকে ট্রাই করা হয়েছে আন্তর্জাতিক আদালতের নামে, একটা আদালতে তাদের কারো নামে, শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত থাকা অবস্থায় তখন 422টি থানা ছিল পূর্ব পাকিস্তানে, কোনো একটি থানায় মামলা তো দূরের কথা, একটা জিডিও ছিল না। যখন ঘটনা তাজা, সাক্ষী জীবিত, আলামত একেবারেই স্পষ্ট, তখন কিছু ছিল না। হ্যাঁ, আমরা ধরে নিলাম 2-4 জন থাকলে হয়তো বা এটা কোনোভাবে ভুলে এসকেপ হয়ে গেছে, পরবর্তী যে কোনো সময় তাদের নামেই মামলাটা হতে পারত। কিন্তু না, আমরা দেখলাম কি যে শেষ পর্যন্ত শেখ মুজিব সাহেব জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন যে 4টা সুস্পষ্ট অপরাধ ছাড়া বাকি যাদেরকে এখানে প্রসিকিউট করা হয়েছে তাদের সবাইকে ফ্রি করে দেওয়া হলো। সবুর খান সাহেব, মালেক সাহেব, নুরুল আমিন সাহেব সবাই কিন্তু এই সুযোগ বেনিফিট পেলেন, তারা জেলে ছিলেন সবাই। বাকি সবাইকে তিনি ক্ষমা করে দিলেন। 4টা অপরাধ কি? যেন মানুষ খুন করেছেন, দর্শন করেছেন, লুণ্ঠন করেছেন, অগ্নিসংযোগ করেছেন। স্পেসিফিক অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে কোনো জেনারেল অ্যামনেস্টির আন্ডারে আনা হয়নি, সাধারণ ক্ষমার আওতায় তারা আসেন। এইখানেও কিন্তু জামাতের লোক নাই। আপনারা রিসেন্টলি দেখছেন, একটা পুরানা, অনেকে বলবে যে সেই পুরানা কাহিনী আমরা জানিও না, এগুলো শুনেও লাভ নাই। রিসেন্টটা দেখেন, শেখ হাসিনা সরকারের আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক তো একটা মন্ত্রণালয় আছে, তার ইনকামবেন্ট মিনিস্টার ছিলেন আ.ক.ম মোজাম্মেল। তার নেতৃত্বে 10,000 রাজাকারের একটা তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় 8,000-এর ঊর্ধ্বে লোক বিলংস টু আওয়ামী লীগ, 1,000 অল্প আরেকটা দল, 37 জন মানুষের নাম এসেছে তারা জামাতে ইসলামীর সাথে রিলেটেড। ওখানে প্রত্যেকের দলীয় পরিচয় লেখা ছিল, কে কোন দলে আছে। কিন্তু আনফর্চুনেটলি আমার ভাই যে প্রশ্ন করেছেন যে জামাতের বিষয়টা যখনই আসে তখন 71-এর ওই বিষয়টা চলে আসে, তাহলে কি 71-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান, আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন, বেতন নিয়েছেন, এমনকি আওয়ামী লীগের লিডার পরিবারের অনেকে তৎকালীন পাকিস্তানের সরকারের রেশন নিয়েছে, বেনিফিট নিয়েছে। আমাদের কোনো আপত্তি নাই, বিপদের সময় এটা সরকারের দায়িত্ব নাগরিকদেরকে দেখা দেখেছে যে সে কোন দলের, এটা আমাদের দেখার ব্যাপার না, সেগুলো বাস্তবতা। 14 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রায় 90% জায়গায় পাকিস্তানের পতাকা উড়েছে, অফিস আদালতে পাকিস্তানের নামে সবাই চাকরি করেছে।
15 তারিখ থেকে এই সিনারি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পরবর্তী 2 দিনে ওই পতাকাও নেমে গেছে, চাকরিও বন্ধ হয়ে গেছে। এর আগ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যারাই কাজ করেছেন তারা পাকিস্তানকে মেনে নিয়ে কাজ করেছেন। এখন এটা বলতে পারেন জনপ্রত্যাশার এগেইনস্ট, জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যান, বাংলাদেশ স্বাধীন হয়ে যাক, জামাত এটাকে সম্মান করলো না কেন? এটা একটা লিজিটিমেট প্রশ্ন। করলে ভালো হতো, করা উচিত ছিল, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। বাট এই আনসারের উপযুক্ত ব্যক্তিটা আমি না। কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারবে। তাদের জীবদ্দশায় এই সমস্ত প্রশ্নের বহুবার উত্তর তারা দিয়েছে। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। প্রফেসর গুলাম আজম সাহেব দিয়েছেন, মৌলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন, এবং আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে, তখন আমি বলেছি শুধু 71 না, 47 সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো দরে কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না, এই কথা বলবো কিভাবে? আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের 100টার মধ্যে 99টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা কোথায়? এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আরেকজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে 47 থেকে শুরু করে 2025 সালের আজকে কত 22 অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম 8:11। এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। আমি এই কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। তা আমাদেরটা মানবে কেন? তা আমাদের ওরকম যত ভুল হয়েছে, জানা ও জানা, এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। আর কিছু বলার আছে বলেন? দিস ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড। এরপরে বলবে যে নিউ ইয়র্কে গিয়ে শফিকুর রহমান ক্ষমা চেয়ে আসছে, দেশের বুকে ক্ষমা চায় নাই। ভাই, আমি দেশেও চেয়েছি, আমার মুরব্বীরাও চেয়েছে, এখানেও চাইলাম, যখনই সুযোগ পাইব তখনই চাইব। আবার কেউ কেউ আমাদেরকে এরাও বলে একটা দল আমাদের দেশে আছে বেশি বেশি ক্ষমা চায়, কারণ ক্ষমা চাওয়া অপরাধ। তাহলে ভাই, শুধু 71ই ভুল করেছে, আর করি নাই। আর যারা আমাদেরকে ক্ষমা চাইতে বলে তারা ফেরেশতার দল। আমরা অন্যদের সম্পর্কে এই প্রশ্নগুলো এইখানে তুলি না, যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে। আমাদের ঝুলিতে কিছু নাই বলে মনে করেন? প্রশ্ন তোলার বহু কিছু আমাদের ঝুলিতে আছে। আমি একজন তরুণ মানুষ, আমি তো রক্ষী বাহিনীর চাবুকের শিকার। আমি এই প্রশ্ন আজকে যদি তুলি, আমার মা বাপের দোয়া আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, এই চাবুকের নিচ থেকে তো অনেককে ফিরে আসে নাই। সেই প্রশ্নগুলো আজকে তুলতে পারেন না আপনারা সাংবাদিক মহল, যে একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এরকম একটা পেটোয়া বাহিনীর দরকারটা কি ছিল, যাদের হাতে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছিল। দে ক্যান ডু এনিথিং উইথ ফুল অ্যামনেস্টি। তাদের কোনো ব্যাপারে কোনো প্রশ্ন করার তখন কোনো সাহস কারো ছিল না। দ্যাট ওয়াজ দি সিনারিও বাংলাদেশ। 35,000 people been killed without any judicial process.
দে বিকেম ভিকটিম অফ এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এমনকি একজন মুক্তিযোদ্ধা, তিনি মারা যাওয়ার পরে সংসদের ভিতরে তো উল্লাসত করা হয়েছে। কই, আমরা তো এগুলো নিয়ে কথা তুলি না। আমরা চাই না যে এই জাতি চিংড়ি মাছের মতো লাফাইতে গিয়ে শুধু পিছনের দিকে যায়, এই জাতির কোনো ভবিষ্যৎ নেই। উই আর ফরওয়ার্ড লুকিং, আমরা সামনে দেখতে চাই। প্রিয় জাতিকে একসাথে বুকে জড়ায় ধরে আমরা সামনে যেতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্যই আমরা জাতিতে কোনো ডিভিশন চাই না, আর ওই সমস্ত বিষয় নিয়ে ঘাটতেও চাই না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমিন। আমরা একটু ফরিদ ভাইকে আপনি ফরিদ ভাই পরে তারপরে ইনশাআল্লাহ। কি বসে বলতে পারি না? না না, এজ ইউ ফিল কমফর্ট। জি বলুন। আমার স্পেসিফিক দুটো প্রশ্ন ছোট করে করব। প্রথমত হচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলামের দীর্ঘদিনের আমরা একটা জোটবদ্ধ আন্দোলন এবং বিভিন্ন একসাথে দেখেছি। বিএনপি, আচ্ছা আমি পুষাই দেবো, অসুবিধা নেই, আমি তো আছি আপনার কমপ্লিমেন্টারি। ওকে, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এই যে সম্পর্কটা ভেঙে যাওয়া, এত খারাপ সম্পর্কটা কি কারণে হলো, এটা নেপথ্যের কারণটা জানতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জুলাই সনদে যেদিন স্বাক্ষর করলেন, এর পরের দিন থেকে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন জামাত কখনোই সংস্কারমূলক আলোচনা অংশ নেয়নি, তারা করেছে প্রতারণা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। সামান্তা শারমিন বলেছেন আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিঠ ওপিঠ। আর হান্নান মাসুদ বলেছেন জামাতের কার্যক্রম এরশাদের মতো। এদের সাথে হঠাৎ করে আপনাদের এই স্বাক্ষর করার পরে সম্পর্কটা কেন খারাপ হলো? ওরা কেন আপনাদের আমার একটা সম্পূর্ণ প্রশ্ন আছে। না, উনি শেষ করুন। আলহামদুলিল্লাহ, উনি বলেছেন যে বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা একসাথে রাজনীতি করেছি, হঠাৎ করে এখন তাদের সাথে আমাদের দূরত্ব হলো কেন? দেখেন, রাজনীতির ময়দানে আমরা দুটো পৃথক দল। জাতীয় প্রয়োজনে আমরা একসাথে বহুদিন একসাথে ছিলাম। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তারা তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছি। যাতে গিয়ে আশা করি লক্ষ্য করবেন যে আমরা কিন্তু কোনো দলকে স্পেসিফিক টার্গেট করে কোনো কথা বলি না, আমরা কথা বলি নীতিগত। সে ফর এক্সাম্পল, 5 তারিখের পরিবর্তনের পরে 5 আগস্ট গত বছর 8 তারিখ আমরা একটা বন্ধু সংগঠনকে নিয়ে বসলাম, বসে বললাম যে আমরা সবাই মজলুম ছিলাম, দেশবাসী মজলুম ছিল, 18 কোটি মানুষ মজলুম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আসেন সবাই মিলে আমরা একটু দায়িত্বশীল আচরণ করি। এই কাজগুলো করা উচিত হবে না, কিছু কাজের কথা উল্লেখ করে আমরা বলেছিলাম। আমরা এটাও বলেছিলাম যে এই কাজগুলো যদি বন্ধ করা যায়, আনপ্রেসিডেন্টেড পপুলারিটি নিয়ে হয়তো আপনারা বা কেউ যাবেন ক্ষমতায়। আমরা কিন্তু আর কারোর সাথে ওরকম ক্ষমতার পার্টনার হব না। আমরা সেদিন আপনাদের পাশে থেকে বিরোধী দলে বসে প্রত্যেকটি ভালো কাজে আমরা 100 ভাগ 16 আনা সহযোগিতা করে যাব। কিন্তু জাতির ক্ষতিও এমন কিছু ধরা পড়লে আমরা কিন্তু আপনাদেরকে প্রথমে কানে কানে বলবো, যদি আপনারা বদলায় যান আমাদের কাজ শেষ, যদি না বদলান আমরা রাস্তায় নামব। এটা হবে আমাদের পলিসি। তা আমরা অনুরোধ করি যে এগুলো আমরা বন্ধ করি। বন্ধ হয়নি, আমরা যা প্রত্যাশা করেছিলাম এটা বন্ধ হয়নি। না হওয়ার কারণে আমরা মুখ খুলতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা কারো নাম নেই। নাম না নিয়ে মুখ খোলাকে যদি আপনি আপনার উপর টেনে নিয়ে যান, তাইলে মনে হবে যে আপনি এটার উপযুক্ত। রাজনীতিতে এটা হবে, এটা মেনে নিতে হবে। রাজনীতিতে সমালোচনা সহ্য করার মানসিকতা আমারও থাকতে হবে, সবার থাকতে হবে। এটাই বিউটি অফ পলিটিক্স, এটাই বিউটি অফ ডেমোক্রেসি, যে অপরের মতটাকে আমার রেসপেক্ট করা লাগবে, শোনা লাগবে উনি কি বলতে চান। যেমন এখানে আমি এসেই বলছি যে মত বিনিময়, এখন আমি একটা কিছু বলে দিয়ে চলে গেলাম, তাই তো বিনিময় হলো না। এখানে আপনাদেরকেও স্কোপ দিতে হবে, আপনাদেরকেই বেশি সময় দেওয়া হবে ইনশাল্লাহ। শেষের দিকে আমি হয়তো অল্প একটু সময় নেব। তা আমাদের মাঝে কোনো ঝগড়া নাই, যার যার রাজনৈতিক অবস্থান থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আবার জাতির বৃহত্তর প্রয়োজনে যে কোনো সময় আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো, কাজ করতে পারবো, সেই মানসিকতা আমাদের আছে। যেমন ইতিমধ্যে কোনো দল হয়তো বলেছেন যে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা যুগপথে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমরা আগামীতে যদি আমরা সাকসেসফুল হই সরকার গঠন করব, তবে অমুক দলকে আমরা নিব না, এইরকম কিছু কথা আছে।
আমাদের বক্তব্য স্পষ্ট, কিছু নীতিমালার ভিত্তিতে আমরা সবাইকে দাওয়াত দিয়ে সাদর সম্ভাষণে আমরা গ্রহণ করব যে আসেন সবাই মিলে দেশ চালাই, যদি আমরা এই সুযোগ পাই। আমরা এটা বলবো না যে অমুক দল বাদ দিয়ে, একথা আমরা বলবো না। আমরা এটাকে জেনারেলাইজ করব এবং জেনারাস থাকবো ইনশাআল্লাহ। এনসিপির ব্যাপারে এরা আমাদের ছোট ভাই বোন, তাদের অবশ্যই স্যাক্রিফাইস আছে। ওরা যদি আমাদেরকে একটু অভিমান করে কিছু বলেও ফেলে, তবু আমরা মনে করি যে তাদের প্রতি আমাদের অত বেশি কঠোর হওয়া উচিত নয়। তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তাদের অভিজ্ঞতার প্রশ্ন আছে, তাদের বয়সের ব্যাপার আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা তাদের ব্যাপারে খুবই ফ্লেক্সিবল এবং আশা করি এখন তারা যাই বলুক, 2 দিন পরে হয়তো তারা রিভিউ করবে। আমিও যদি উল্টাপাল্টা কিছু বলি আমিও রিভিউ করব। মানুষ তো আমরা, আমাদের হতেই পারে। এটাকে আমরা খুব বড় করে দেখছি না। ধন্যবাদ আপনাকে। আমার একটা জিনিস জানার আছে, জামাতে ইসলামী বর্তমানে আমেরিকা, ইউরোপিয়ান সহ পশ্চিমা দেশের সাথে খুবই সুসম্পর্ক, একটা স্বর্ণযুগ। তারপর জামাত ইসলামকে আমেরিকায় এসে জামাত ইসলামী যুক্তরাষ্ট্র শাখা না দিয়ে যে কোয়ালিশন বাংলাদেশ অফ কোবা এই নামটা দিচ্ছে, বিশেষ করে গত জুলাই আন্দোলনে আপনাদের সহযোগী সংগঠন শিবিরের যে একটা গুপ্ত পরিচয় নিয়ে একটা অভিযোগ আছে, তো জামাত কি আমেরিকাতে ওই অভিযোগের সত্যতাই প্রকাশ করতে নিজস্ব নামে কেন আসছে? জামাত একমাত্র সংগঠন যেটা আমাদের আরপিও এবং সংগঠনকে সম্মান করে। আপনি কি শুনছেন আমার কথা? প্রশ্ন করেছেন তো, এখন কষ্ট করে একটু শুনবেন। আমাদের আরপিও অনুযায়ী বিদেশের মাটিতে কোনো ব্রাঞ্চ কোনো বাংলাদেশি সংগঠনের, রাজনৈতিক সংগঠনের থাকতে পারবে না। উই মেনটেইন ইট, নট অনলি ইন আমেরিকা, এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এটাকে রেসপেক্ট করি। আমাদের কোনো ব্রাঞ্চ এখানেও নাই, কোনো জায়গায়ও নাই। তবে সারা দুনিয়ায় যারা একই উদ্দেশ্য নিয়ে কাজ করবেন, সে ভিন্ন ভাষার ভিন্ন দেশের মানুষ হলেও তার প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে। কারণ আমাদের কাজটা হচ্ছে হিউম্যানিটিকে ফ্লারিশ করা, হিউম্যান রাইটসকে আপহোল্ড করা এবং মানুষের এভরি সিটিজেন রাইটস যেগুলো আছে এটাকে এনশিওর করা। এই কাজ যারাই করবে, সে কোন দেশের, কোন ধর্মের, কোন বর্ণের, গায়ের রং কি, মুখের ভাষা কি, এটা আমাদের কাছে ইম্যাটেরিয়াল। আমরা সবাই একই চিন্তা চেতনায় চলি এবং আমরা মনে করি যে আমরা পরস্পরের কমপ্লিমেন্টারি। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে দিচ্ছি। আপনাকে দিচ্ছি। ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। প্লিজ বলেন, আপনি বলেন, প্লিজ বলেন। মাইক্রোফোনটা দেন না হাতে। ঠিক আছে, এরপরে আমি সাকিব ভাই, সোহেল ভাই আর জুয়েল ভাই আপনাদের পরে নেব। স্বাগতম ডক্টর রহমান। আমার নাম তাসলিম মাহমুদ। আমার বড় জানার আগ্রহ, প্রশ্ন, যুদ্ধোত্তর বাংলাদেশে আপনি এটা কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে বিশেষ সমাজতান্ত্রিক ভাবধারা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই ব্যবস্থাটা কি তামাদি হয়ে গেছে, নাকি এখনো বৃহৎ গণমানুষের সার্বিক কল্যাণে আপনি সমাজতান্ত্রিক চেতনার প্রয়োগ সার্থক মনে করেন নাকি সাংঘর্ষিক মনে করেন? ধন্যবাদ। থ্যাংক ইউ। উনি খুলে বলেন নাই, উনি বলতে চেয়েছেন যে আমি এক সময় জাসদ ছাত্রলীগে ছিলাম। জাসদের আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। ব্লাড খুবই ইয়াং এবং টকবগে ছিল। রক্ষী বাহিনীর বাড়াবাড়ি, ক্ষেত্রবিশেষে পার্শ্ববর্তী দেশের কিছু বাড়াবাড়ি, এগুলো আমাদেরকে ক্ষুব্ধ করেছিল এবং তখন তরুণ ছাত্র সমাজ এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়েছিল। তারা কারা? যারা প্রথমে এই উদ্যোগটা নিয়েছিলেন তারা সকলেই ছিলেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের 9 মাস তারা অস্ত্রের ট্রেনিং হয়তো বা নিয়েছেন, আই ডোন্ট নো, বাট তারা পলিটিক্যাল ট্রেনিং নিয়েছিলেন সবচেয়ে বেশি। তাদের ট্রেনিং আগরতলায় হয়নি, ক্যালকাটায় হয়নি, ত্রিপুরায় হয়নি, মনিরামপুরে হয়নি। তাদের ট্রেনিংটা হয়েছে দেরাদুনে। তাদের ট্রেনিং হয়েছে আন্ডার জেনারেল ওভান। মেজর জেনারেল ওভান ছিলেন তাদের উস্তাদ।
কেন তারা এই ট্রেনিংটা দিয়েছিল এই লোকদেরকে আই ডোন্ট নো। তারা দেশে ফিরে এসে যখন দেখলেন কিছু কিছু বড় মাত্রার অনিয়ম হচ্ছে, তখন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করলেন। এবং সফার আপনার মনে থাকার কথা যে স্বাধীন বাংলাদেশে একজন সেক্টর কমান্ডার সর্বপ্রথম এই প্রতিবাদের কারণে তিনি গ্রেফতার হয়েছিলেন, তিনি মেজর জলিল। যশোরের রাস্তায় তিনি ট্রুপস নিয়ে শুয়ে পড়েছিলেন, বলেছিলেন যে আমার দেশ থেকে কোনো কিছু 22 চাকার গাড়ি নিয়ে যেতে পারবে না, আমার বুকের উপর দিয়ে চালাতে হবে। 2.5 দিন তিনি রাস্তা ব্লক করে রেখেছিলেন। এরপরে তাকে অ্যারেস্ট করে তুলে আনা হয়েছিল এবং তিনি ছিলেন প্রথম বন্দী লোকটি যিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তাকে দেশপ্রেমের কারণে বন্দী হতে হয়েছিল। এই সমস্ত কারণে সমাজতন্ত্রের গূঢ় রহস্যের দিকে যতটা না আমরা গেছি, তার চাইতে আমাদের মতো ইয়াং সমাজ এই তরুণের যে বৈষম্য বা অপকর্ম যেগুলো ছিল তার বিরুদ্ধে গর্জন করেছিল। এই জন্য ওই সময়টা একচেটিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অবস্থান ছিল খুবই সুদৃঢ় জাসদপন্থী ছাত্রলীগের। এরপরে আস্তে আস্তে ডিক্লাইন করলো কেন? এই দলটা যখন দেশের ভিতরে একটা নিজেরাই সশস্ত্র বাহিনী গঠন করে ফেলল গণবাহিনী নামে, এবং তারা যখন বিভিন্ন জায়গায় হিট করা শুরু করলো, স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেওয়া শুরু করলো সমাজের, তখন আবার বিবেকবান যারা তাদের একটা অংশ এখান থেকে তারা রিভার্স করলো যে এটিও আমাদের সঠিক ঠিকানা নয়। হয়তোবা তাদের মধ্যে আমিও আদা বুঝা একটা মানুষ ছিলাম আর কি। তো আপনি যেটা বলেছেন যে সমাজতন্ত্রের যে আবেদন সমাজের জন্য ছিল সেটা কি ফুরিয়ে গেছে, আসলে এটা কালচারিত হয় নাই, এটা বিকশিত হওয়ার আগেই কিন্তু এটা ধ্বংস হয়ে গেছে। এটা যদি বিকশিত হতো, জাতি তখন জানতে পারতো সমাজতন্ত্র কি এজেন্ডা নিয়ে জাতির সামনে এসেছে, সেটা আমরা পাইনি এই সুযোগ। আর কমিউনিজমের চর্চা যারা করেছেন সেই চ্যাপ্টার আলাদা, আমি ওইটাতে যাচ্ছি না। সেটা একদিকে রাশিয়ার একদিকে চীনের সেখানে একটা সম্পর্কের ব্যাপার স্যাপার ছিল, আমি সেটাতে যাচ্ছি না। আমি গেলাম বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা যারা বলেছিলেন, সামান্য কথা বিশাল ব্যাপার, আমি জানি বা কতটুকু, আর যা জানি তা বলতে গেলে অনেক সময়ের দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার যে ইনকনভিনিয়েন্স হয়েছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমিও দুঃখ প্রকাশ করছি। অনেক হাত এসেছে, আমরা ইনশাআল্লাহ সবাইকে সময় দেব। তো আমি যেভাবে হাত তোলা দেখেছি আমি একটু সেভাবে যাই, তাহলে পরে ইনসাফ হয়। তো আমি একটু অর্ডারটা বলি যাতে আপনারা প্রিপেয়ার থাকেন। সোহেল ভাইকে প্রথমে দেই, তারপরে সাকিব ভাই, তারপরে জুয়েল ভাই, তারপরে আপনাকে দিব, তারপরে আপনাকে দিব। হ্যাঁ, এইভাবে আমরা যাই ইনশাআল্লাহ। তাহলে সোহেল ভাইকে একটু আমরা, তারপরে সাকিব ভাই রেডি থাকেন, জুয়েল ভাই, আপা, তারপরে আপনি। জি, আসসালামু আলাইকুম। জনাব ডাক্তার শফিকুর রহমান, আমি আহমেদ সোহেল, আমি বাংলা মিশনের সাথে আছি। তো আমার একটা স্পেসিফিক কোশ্চেন হচ্ছে, আপনারা তো দীর্ঘ সময় ধরে একসাথে আন্দোলন করেছেন বিএনপির সাথে, তো আপনারা যে একটা মেজর দাবিতে বর্তমানে পিআর যে সিস্টেমটি, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, তো আপনাদের যে নায়েব আমির জনাব সৈয়দ আব্দুল্লাহ মাহতাব উনি রিসেন্টলি ইউএসএ সফর করে গিয়েছেন। তো ওনাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম, উনি স্পেসিফিকলি বলেছেন যে নিম্ন কক্ষের ব্যাপারে ওনারা হয়তো ছাড় দিবেন, তো উচ্চ কক্ষের ব্যাপারে ওনারা হয়তো বিএনপির সাথে একটা ইয়ে করবেন। তো এইটা নিয়ে আপনারা আসলে মানে যেহেতু আপনারা আসলে জুলাই পক্ষের শক্তি এবং দীর্ঘ সময় ধরে আপনারা একত্রে আন্দোলন করেছেন, আরেকটি কোশ্চেন হচ্ছে আমার যে বিএনপি যেমন 31 দফা ঘোষণা করেছে দেশের উন্নয়নের জন্য আগামী দিনে বাংলাদেশকে কিভাবে গঠন করবে সেই ব্যাপারে, আপনাদের তো মূল দাবি একটি, সেটি হচ্ছে যে আল্লাহর আইন চাই। তো এই দাবিটি আপনারা আসলে আরো মানে ব্যাপকভাবে যে আপনাদের কি কি কাজ হবে যে আগামী দিনে আপনারা সরকার গঠন। ধন্যবাদ আপনাকে। প্রথমটা হলো যে পিআরের ব্যাপারে আমাদের অবস্থানটা কি হবে ফাইনালি। আপনি উনি যা বলেছেন অবস্থান আমাদের তাই। এখন বলবেন যে আমরা কি তাইলে নিম্নকক্ষে যে পিআরের দাবি তুলেছি এটা যৌক্তিক না, 100% যৌক্তিক, কিন্তু এই জিনিসটা দেশের জনগণকে জানান দিতে হবে, তাদের জানতে হবে যে এইটাতে লাভ কি ওইটাতে ক্ষতি কি। তো সেই সময়টা আমরা নিব, আমরা ধৈর্য ধরব। আমি দাবি পেশ করার মানেই আমারটা মানতে হবে, এটার নাম গণতন্ত্র না। আমারটা যদি যৌক্তিক হয় আমি আশা করব আমাদের জাতি এটা মানবে এবং উপকৃত হবে, এটা হলো আমাদের পজিশন। আর পরের যেটা বললেন যে
আপনার বিএনপি 31 দফা এবং আল্লাহর আনছে আপনাদের না, বিএনপি 31 দফা দিয়েছে, আমাদের তো মাত্র 1 দফা না, আমাদের বহু দফা, আমাদের 41 দফা, আরও 10 দফা বেশি। কিন্তু আমরা প্রাইমারিলি 10টা দফা লঞ্চিং করেছি। ইউরোপ সফরের পরে আমরা ফিরে গিয়ে সেই 10 দফা জনগণের সামনে আমরা তুলে ধরেছি। সেই 10 দফা আমরা ভেন্টিলেট করেও যাচ্ছি। বিএনপি যেগুলা করেছে সেগুলা সংস্কারের অনেক জায়গায় ছিল, আবার কিন্তু বিএনপি জায়গাগুলোতে কিছু কিছু জায়গায় তাদের অবস্থান পরিবর্তন করেছে। আপনি সচেতন সাংবাদিক হিসেবে জানেন, আমি এগুলো বলতে যাচ্ছি না। আমরা কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন করি নাই, আমরা আমাদের অবস্থানে আছি। আমরা জনগণের বিবেচনার জন্য এটা ছেড়ে দেব, জনগণ যেভাবে নেবে বিষয়টা সেভাবেই সেটেল হবে। এখন বলবেন যে জনগণ কীভাবে সেটেল করবে, এই জন্যই তো গণভোট। আর সেই গণভোটটা আমরা দাবি করেছি যে এটা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, যাতে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই গণভোটের উপর ভিত্তি করে জুলাই চার্টার বা সনদ যেটা হয়েছে, ডিক্লারেশন যেটা হয়েছে, এর ভিত্তিতে নির্বাচনটা হলে 24-এর যে আকাঙ্ক্ষা মানুষের ছিল তার প্রতিফলন ইনশাল্লাহ ঘটবে। আমাদের অবস্থান ওটাই স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ। আমি পিআর নিয়ে একটু প্রশ্ন করতে চেয়েছিলাম, যেহেতু আমার সহকর্মী করে ফেলেছে। তারপরে আমি বলতে চাই যে বিএনপির সঙ্গে আপনাদের পিআর নিয়ে একটি মতদ্বৈধতা রয়ে গেছে। পিআর আবার ছোট দলগুলো বেশি চাচ্ছে, বড় দলগুলোর মধ্যে একমাত্র জামায়াতে ইসলামী চাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে যদি দুটি প্রধান দল ভাব ধরি তাহলে বিএনপি এবং জামায়াত, যারা এখনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে করছে। তো পিআর এর জন্য ছোট দলগুলো লাভবান হবে। জামায়াতে ইসলামী 4 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনের আগে আরেকটি নির্বাচন কিংবা পিআর পদ্ধতি নিয়ে তারা এত কেন তারা গুরুত্ব দিচ্ছে, এবং এই কারণে সরকার বারবার বলার পরেও নির্বাচন নিয়ে কিন্তু দেশে প্রবাসে এক ধরনের শঙ্কা আছে, অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। জামায়াতে ইসলামী এবং আপনি মনে করেন কিনা যে বাংলাদেশের নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতে রোজার আগেই হবে? এই দুটি প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ। 3টা প্রশ্ন। একটা হলো যে এই পিআর নিয়ে আমরা এত টানাটানি কেন করি, আরেকটা হলো যে আমরা একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন কেন দাবি করি, আর তৃতীয় প্রশ্ন হলো রোজার আগে, এই রোজার আগে কি ইলেকশন হবে যেটা বলা হয়েছে। পিআর নিয়ে আমরা টানাটানি করছি না, আমরা জনগণের কাছে যাচ্ছি, এটা আমাদের অধিকার এবং দায়িত্ব। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক। ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো যখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার, আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। এই জন্য আমরা বলছি, অতীতে এই দেশে 3টা রেফারেন্ডাম হয়েছে, সর্বোচ্চ যেটা এটা 26 দিনের নোটিশে হয়েছে, আর সর্বনিম্ন 18 দিনের নোটিশে। আমরা এখন বলেছি যে এটা নভেম্বর মাসের ভিতরে করলেই চলবে, কোনো অসুবিধা নেই। যা এই দাবিটা খুবই যৌক্তিক। এটা না হলে ইলেকশনের দিন 2টা ক্ষতি হবে, একটা তো বললাম, আরেকটা হলো যে ইলেকশনের প্রসেসটা স্লো ডাউন হয়ে যাবে, তখন ভোটার টার্ন ওভার কমে যাবে। অথচ মানুষ পিপাসার্থ হয়ে আছে, 3টা নির্বাচনে ভোট দিতেই পারেনি। আমাদের তরুণ সমাজ তার জীবনের প্রথম ভোটটাও দেওয়ার সুযোগ পায়নি। আমরা চাচ্ছি এগুলাকে নির্বিঘ্ন করার জন্য। 3rd প্রশ্ন আপনার, যে এগুলার যদি মীমাংসা না হয় তাহলে নির্বাচন হবে কিনা। সরকার সিদ্ধান্ত নেবে, তবে আমরা এমন কোনো নেতিবাচক কাজ করার পক্ষে নই যেটা জাতীয় জীবনে অনিশ্চয়তা তৈরি করবে। আমরা সিরিয়াসলি চাই যে নির্বাচনটা রমজানের আগেই হোক, এবং এটা আমার মুখ দিয়েই প্রথমে বের হয়েছে। অন্যান্যদের দাবি ভিন্ন ভিন্ন সময়ে ছিল, যাই হোক পরে এটা সেটেল হয়েছে। তারেক সাহেবের সাথে আলাপ হয়েছে, সেখানে আমাদের কোনো রিজার্ভেশন থাকলে আমরা সেটা বলেছি। কেন রিজার্ভেশন, এটা এই কারণে নয় যে ফেব্রুয়ারিতে তারিখ নির্ধারণ হয়েছে, এটা ভিন্ন কারণে। এটা পলিটিক্যাল একটা কাস্টমের ব্যাপার ছিল, কাস্টম আমরা মনে করেছি ভায়োলেশন হয়েছে। সেখানে আমরা বলেছি ওটা শেষ, এটা নিয়ে আর আমাদের কোনো কথা নাই। ওখানেই আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করে শেষ করে দিয়েছি।
আমরা মনে করি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সন্দেহ এবং সংকট দুটাই দেখা দিতে পারে। এই জন্য আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ারই পক্ষে। এপিআর নিয়ে একটা প্রশ্ন আছে, জাস্ট আমি অ্যাড করে নিলে শেষ হয়ে যাবে না, ওই যে অর্ডারটা মেনটেন করা ভালো আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম ইহসান জুয়েল, আমি টিভিএন 24 এ কাজ করি। আপনার কাছে আমার প্রশ্নটি হলো, আপনি বলছিলেন যে যদি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেখানে বড় দল বিএনপির কথা বলছিলেন, তারা আপত্তি জানায় কোয়ালিশন সরকারের বিষয়ে। আপনাদের তেমন কোনো আপত্তি নেই যে সবাইকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠনে? আর মাত্র 4 মাস বাকি নির্বাচনে, এখন পর্যন্ত আপনাদের সাথে বিএনপির এমন কোনো আলোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে চলছে কিনা, হয়েছে কিনা যে আগামী সরকারটি আপনারা কোয়ালিশন সরকার গঠন করবেন? দ্বিতীয় যে বিষয়টি জানতে চাই, এর আগে আপনি একবার আপনার বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের দুটি দেশপ্রেমিক শক্তি আছে, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিচারের দাবিটি উঠেছে। এই বিষয়ে জামায়াত ইসলামের অবস্থানটি জানতে চাই। আমার আগেরটা একটু সংযোজন আছে। আমি বলেছিলাম যে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। পরীক্ষিত শব্দটা আমরা আমাদের প্রতি আপনারা মহব্বতের কারণে বাদ দিয়ে দিয়েছিলেন। এখন কথা আপনার দ্বিতীয়টা, যে সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা গ্রেফতার হয়েছেন এবং কিছু দেশ ছেড়ে তারা চলেও গেছেন, এখন তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কী? শুধু তাদের ব্যাপারে না, যারা যে কোনো ধরনের ক্রাইম কমিট করবে, সকল পারপিট্রেটর, তাদের বিচারটা স্বচ্ছ হোক, ন্যায়সঙ্গত হোক, এবং সেই বিচারে যারা ভিকটিম ফ্যামিলি তারা তাদের ন্যায় বিচার পাক, এটা হচ্ছে আমাদের দাবি। এখন তিনি সেনাবাহিনীর সদস্য হতে পারেন, অন্য কেউ হতে পারেন, আলাদাভাবে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ব্যাপার নাই। আর এটা কোনো বাহিনীর ব্যাপারও না। বাহিনীর কতিপয় সদস্য তারা তাদের শপথ ভঙ্গ করে অথবা দায়িত্বের অতিরিক্ত তারা কিছু করতে গিয়ে জাতির এই দুর্ভোগটা এবং যন্ত্রণাটা তারা তৈরি করেছিলেন। এখন যে কেউই এই দেশে অপরাধ করবেন, কেউ আইনের কাভারেজের বাইরে থাকা উচিত না। আর আমাদের পলিসি হচ্ছে, আমরা জানি না আল্লাহ তাআলা কাকে দেশ পরিচালনার দায়িত্ব দিবেন। আমাদের সমাজে যে বৈষম্যটা আছে, সরকারি চাকরিজীবী হইলে একটা, রানিং গভর্নমেন্টে থাকলে একটা, আমরা ইনশাল্লাহ এটা রাখবো না। রানিং গভর্নমেন্টের প্রেসিডেন্টও যদি বড় কোনো ক্রাইম করে ফেলেন, তাকেও প্রসিকিউট করা হবে ইনশাল্লাহ। তিনিও এসকেপ পাবেন না, তিনি কোনো ইমিউনিটি এখানে এনজয় করবেন না ইনশাল্লাহ। আপনার কাছে কোয়ালিশন গভর্নমেন্টের ব্যাপারে আসলে সাবস্টেন্সিয়াল কোনো আলোচনা এখনও শুরু হয়নি, কোনো লেভেলেই শুরু হয়নি। এগুলো জাস্ট হলো আমরা যেভাবে বলছি ওনারাও সেভাবে বলতেছেন। যদি সেই রকম কোনো ফ্রুটফুল আলোচনা হয় যেটা জাতির স্বার্থে প্রয়োজন, আমরা দেখব। তবে এটাও মাথায় রাখতে হবে যে দেশে যদি কোনো ফ্রুটফুল, ইফেক্টিভ এবং কোনো পাওয়ারফুল অপোজিশন না থাকে, তাহলে সেই সরকারটাও কিন্তু সবাই মিলে করলেও একটা ফেসিস্ট সরকার হইতে পারে। আমরা চাই না ফেসিজম আবার ফিরে আসুক। আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। জি বলুন। ধন্যবাদ। আমার ছোট ছোট কয়েকটি প্রশ্ন আছে। কয়েকটি? আচ্ছা, আপনি দুটো করেন, কিন্তু ছোটর মধ্যে শব্দ খুবই কম হবে। হ্যাঁ, বিন্দুর মাঝে সিন্ধু আর কি। বলেন। আমার প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, জামাত ইসলামের বর্তমান যে প্রস্তুতি, সেটা দেখে মনে হচ্ছে জামাত আগামীতে ক্ষমতাসীন হওয়ার স্বপ্ন দেখছে। যদি সেটা দেখে থাকে, আমার জানতে ইচ্ছে করছে বাংলাদেশে জামাত ইসলামের বর্তমানে কত শতাংশ ভোট আছে? এটা আপনারা কোনো জরিপ করেছেন কিনা? যদি করে থাকেন আমি জরিপটা জানতে চাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা জামাত ইসলাম থেকে বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য কোনো তালিকা প্রণয়ন করেছেন কিনা? যদি সেটা হয়ে থাকে, আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের সরকার গঠন করতে পারবেন এরকম আস্থাশীল কিনা? যদি সেখানে আস্থাশীল না হন, বিএনপি, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনাদের কোনো সমঝোতা বা জোট হবে কিনা? বর্তমানে যে নির্বাচন কমিশন আছে, আপনারা এর কোনো আল্লাহু আকবার, আমার মেধা যদি এখানে আটকা পড়ে যায়। আমি শেষ করে দিচ্ছি। বর্তমান যে নির্বাচন কমিশন আছে, এনসিপি এটা সংস্কার চান, আপনারা কি এটা সংস্কার চান কিনা, নাকি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে চান? শেষ একটা প্রশ্ন আমি যোগ করতে চাই, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সব সময় বলে আসছে সবাই বাংলাদেশকে ভালোবাসে এবং সবাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। কাজের মাধ্যমে যদি সত্যিকার অর্থে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা যায়, যেটা জাতীয় প্রশ্নে সব সময়
কোনো দিকে না তাকিয়ে একভাবে এগিয়ে যাবে এইরকম কোনো প্রচেষ্টা আপনাদের আছে কিনা? ধন্যবাদ। আমি যদি কারো বিরক্তির উদ্রেক করে থাকি, আশা করি আপনাদের অনেক প্রশ্নেরই উত্তর পাবেন। ধন্যবাদ। সোফার একমাত্র মহিলা সাংবাদিক, কাজে উনি কিন্তু আপনাদের অর্ধেক সময় পাওয়ার দাবি রাখে, কিন্তু নাইলে তো বৈষম্য হবে। তা আমি এই জন্য দেখে নিলাম যে আর কেউ আসেন কিনা। উনি সেই হিসাবে আরেকজন আছেন, সরি আমি দেখি নাই, তাহলে উনি আড়ালে আছেন। তো ধরেন উনারা 50% সময় পাবেন। তো উনি 5টা প্রশ্ন করেছেন। ওনার প্রথমটা হলো যে আমরা ওনার মনে হচ্ছে সব কিছু দেখে আমরা প্রস্তুতি নিচ্ছি সরকার গঠন করার আগামীতে নির্বাচনের মাধ্যমে। তো আমরা কি পরিমাণ জনসমর্থন পাব সেইটার কোনো জরিপ আমাদের কাছে আছে কিনা? আমাদের কাছে আছে, কিন্তু আমাদের ঝাঁপিটার মুখ খুলবো না, খুললেই 1 লাখ টাকা শেষ। এটা আমাদের রিয়েলাইজেশনের জন্য থাকবে। আমরা 2টো জরিপ 2 দফায় করেছি। গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরে একটা করেছি, আর এই বছরের সেপ্টেম্বরে একটা করেছি। আর অনেক জরিপ হয়েছে, আমরা জরিপগুলো মিলিয়ে দেখছি। তো জরিপ তো জরিপ তো র্যান্ডম স্যাম্পলিং হয়, সকল মানুষের কিন্তু মতামত নেওয়া সম্ভব না। এই জন্য জরিপকে 100% আপনি অথেন্টিক বলতে পারবেন না। তবে জরিপটা যদি নিউট্রাল আনবায়াসড হয় তাহলে এটা সত্যের কাছাকাছি পৌঁছে যায়, অনেকটা প্রেডিকশনের সাথে মিলে যায়। এটা আমাদের হয়েছে, আমি আপনাকে বলতে পারলাম না বলে দুঃখিত। তো অনেক মিডিয়া অনেক কিছু বলেছে, অনেক জরিপ সংস্থা অনেক কিছু বলেছে, তারা তাদের মতো করে বলেছে। এগুলোর ব্যাপারে আমরা কোনো কমেন্টও করি না, আমরা একদম চুপ। আমরা এখান থেকে লেসন নেওয়ার কিছু থাকলে আমরা নেই, বাকিটা আমরা নিজেদেরকে আমরা পর্যবেক্ষণ করি। 2 নম্বর আপনি কি বললেন জানি, সাহায্য করেন। আচ্ছা, 300 আসনে প্রার্থী ঘোষণা করেছি কিনা? আমরা আসলে অলরেডি 300 আসনে প্রাথমিক পর্যায়ের প্রার্থী আমরা ঘোষণা করেছি, এবং সেটা আজ থেকে 6 মাস আগে। তারা ফিল্ডে আছেন সবাই। এখন প্রশ্ন উঠে যে আমাদের সাথে আরও কিছু দল তো আমরা একসাথে চলছি, তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং হবে কিনা? আমরা আশা করছি হবে। তো আশা করছি হবে। আবার 300 আসনে আমাদের প্রার্থী আছে। তা আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে বৃহত্তর জাতীয় স্বার্থে যদি কোনো সমঝোতা করতে হয়, সেখানে আমি আমার সিটটাই প্রথমে ছেড়ে দিতে রাজি হব, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা উদার মানসিকতা নিয়েই অন্যদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আর এখানে কোনো দলকে লিডার মেনে অমুক দলের নেতৃত্বে আন্ডারে অতীতের যে শব্দগুলা, এগুলো আমরা শেষ করে দিতে চাই। দল ছোটো না বড়, এটা বড় কথা না। দলই আমরা দল হিসাবে দলটাকেই সম্মান জানাতে চাই। কেউ বিভিন্ন দল নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, আমরা এটা ডিসরেসপেক্ট মনে করি। আমরা মনে করি যে সবাইকে রেসপেক্ট করা উচিত। আমি যেমন আমার দলটাকে রেসপেক্ট করি, আরেকজন তার দলকে রেসপেক্ট করে, সে আমার কাছে আশা করে আমি যেন তার দলটাকে একটু সম্মান দেখাই। আমরা এই নীতিতে আছি ইনশাআল্লাহ। তারপরে প্রশ্ন কী ছিল আপনার? নির্বাচন কমিশনের সংস্কার আমরা চাই কিনা, এনসিপি চেয়েছে। দেখেন, আমরা গতকালকে দেখা করেছি, আমাদের কিছু কনসার্নের কথা আমরা বলে এসেছি। আমরা শাউটিং করার আগে চেষ্টা করি যে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রিলিভেন্স পয়েন্টে আমরা যেন আমাদের মেসেজটা পৌঁছে দিতে পারি। যদি ওইটা হয়ে যায় তাইলে সমাজকে একটা মানে আশঙ্কার মধ্যে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা যদি না হয় তাইলে আমাদেরটা আমরা বলবো, এবং শুধু বলবো না, আমরা প্রয়োজনে যেটা সঙ্গত কাজ সেটাও আমরা করব। আমরা সঙ্গত কাজ একটাও বাদ দেবো না। বিএনপির কি বলছেন আপনি? বিএনপির সাথে আসল কোনো আলোচনা হয় নাই। বিএনপি তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমাদেরকে বাদ দিয়ে সবাইকে নিয়ে তারা যদি নির্বাচিত হন সরকার গঠন করবেন। আর আমরা বলছি যে না, আমরা কাউকেই বাদ দেব না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন, তারা যারা চাইবেন যে দেশটা দুর্নীতিমুক্ত হোক, দেশে আইনের শাসন কায়েম হোক, সামাজিক সুবিচার নিশ্চিত হোক, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি হোক, দেশে সকল জায়গায় বৈষম্য দূর হোক, এরকম 7টা মূলনীতি আমরা ঠিক করেছি। এর ভিত্তিতে যারা একমত হবেন তারা সবাই মিলে ইনশাল্লাহ আমরা আগামী সরকার গঠনের চেষ্টা করব, যদি জনগণ আমাদেরকে সেই রায় দেয়। আমরা আগেই কথা বলবো না যে আমরা সরকার গঠন করব, গঠন করলে এই হবে, এটা আমরা বলবো না। তাহলে এটা মানুষের ভোটের প্রতি সম্মান দেখানো হয় না। আমরা সম্মান দেখানোর পক্ষে। সাগর ভাই একটু প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম, আপনাকে নিউইয়র্কে স্বাগতম। আমার একটাই প্রশ্ন, আমি যে দেশে এখন দাঁড়িয়ে আছি, আপনি যে দেশে দাঁড়িয়ে আছেন, এবং আমার প্রতিবেশী দেশ ভারত,
আপনারা জানেন যে এই দুই দেশেই সরকার এবং দল দুটি আলাদা হয়ে দেশ পরিচালনা করে, কিন্তু আমরা বাংলাদেশে যেটি দেখে আসছি স্বাধীনতা পরবর্তী সময় থেকে সরকারে যারা থাকেন দলের প্রধানরাই সরকারের প্রধান হয়ে থাকেন, শীর্ষে যে থাকেন, যে কারণে সরকারগুলি এক ধরনের ফ্যাসিস্ট বা পেরোশাস হয়ে যায়। আমরা 1 বছর ধরে নানা সংস্কার শুনছি। জামাত যদি ভবিষ্যতে ক্ষমতায় যায়, এটি কি বাংলাদেশে যেভাবে হয়ে আসছে দলের প্রধান কি সরকারের প্রধান হবে, আর অন্য দল এই যে প্রক্রিয়া আছে সেটাকে আপনারা সমর্থন করেন কিনা বা এখানে সংস্কার চান কিনা যে দলের প্রধান সরকার প্রধান হবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি একজন সচেতন সাংবাদিক হিসেবে নিশ্চয়ই জানেন যে এটা সংস্কার প্রস্তাবের একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব। এই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামের অবস্থান খুবই সুদৃঢ়। আমরা বলেছি যে একই ব্যক্তি দলেরও প্রধান হবেন, সরকারেরও প্রধান হবেন, এটা হবে না। এটা হলেই কিন্তু এককেন্দ্রিক নেতৃত্বের কারণে ফ্যাসিজম আবার বারবার ফিরে আসবে। আমরা এটার বিপক্ষে। কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আমি তাদের নাম নিতে চাই না, এটা তাদের ব্যাপার। আমরা গেলে কি করব? আমরা কি এটা রক্ষা করব? ইনশাল্লাহ আমরা রক্ষা করব। আমরা এই আন্তরিকতার এবং আমাদের স্বচ্ছতার, এই জবাবদিহিতার, আমাদের এই অঙ্গীকারের বাস্তবতার পরিচয় আমরা দিব ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় আমির জামায়াত। আমার নাম ইকবাল মাহমুদ, আমি টাইম টেলিভিশনে কাজ করি। আমার দুটো প্রশ্ন ছিল, একটি এর মধ্যে চলে এসেছে, সে কারণে আমি আর রিপিট করছি না। আমার সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল সেটি হচ্ছে, আপনারা বেশ কিছুদিন ধরেই সকল ইসলামী দলের ভোট বা সকল ইসলামী ভোট এক বাক্সে ফেলবার একটি প্রক্রিয়া করছেন, চেষ্টা করছেন। ইনিশিয়ালি আমরা দেখেছিলাম সেই প্রক্রিয়ায় অনেকগুলো দল, বিশেষ করে ধরেন নেজাম ইসলাম পার্টি, খেলাফত মজলিস, তারপরে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, সকল দলগুলো, জমিয়ত উলামা ইসলাম, এই দলগুলো ছিল আপনাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ না, জমিয়ত ছিল না, মূল থেকেই ছিল না তারা, বলেন। হ্যাঁ, তো এখন আমরা দেখছি যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো দল কিন্তু আপনাদের কাছ থেকে ছুটে গেছে। তারা বিএনপি সঙ্গে অ্যালাইনমেন্ট করবার, জোট করবার প্রক্রিয়ায় আছে। তো আমি আমার জানবার আগ্রহ যে তারা কি কারণে আপনাদের কাছ থেকে ছুটে গেলেন, এর পটভূমিটা কি? তারা কি আসন ভাগাভাগিতে আপনাদের? আমরা মূল থেকে একসাথে যারা বসেছি তারা কেউ জাননি, এর বাইরেও তো আরো ইসলামী দল রয়ে গেছে। আমি জানি না এই দেশে কতটা দল আছে। আমাদের দেশে কিন্তু 281টা দল আছে। দেশ আমরা ছোট হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু দলে আমরা কিন্তু ধনী। মামুনুল হকের যে ইসলামী কি বলে খেলাফত মজলিস, তারা ছিল আপনাদের সঙ্গে, এখন নেই? না না, তারা নেই কেন? একসাথেই তো সংবাদ সম্মেলন আমরা করলাম না এই 4 দিন আগে। আমার প্রশ্নটি শেষ হয়নি। আমি যে দলটি আপনাদের সঙ্গে বৃহত্তর মানে দল হিসেবে অনেকটা আছে এই পর্যন্ত, চরমোনাই পীরের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও কিন্তু আপনাদের সঙ্গে রাজনৈতিক বা ভোটের জোট বলে স্বীকার করছে না। তারা এক ধরনের আসন সমঝোতা বলে তারা বলছে। তো যে দলটি আপনাদের সঙ্গে জোটবদ্ধতা স্বীকার করছে না, এক ধরনের অস্পৃশ্যতা মেনটেন করছে এখন পর্যন্ত। অস্পৃশ্যতা মানে এক ধরনের আপনাদের সঙ্গে মিলতে তাদের কেন যেন পুরোপুরি স্বচ্ছন্দ বোধ করছে না, কমফোর্ট ফিল করছে না। এটা আপনার মন্তব্য, এটা তাদের না। তাদের একটা কনফ্লিক্ট আছে আপনাদের সঙ্গে, বহুদিন ধরে সেটা তারা বলে আসছে। তো যেটি আমি বলতে চাচ্ছি যে আপনার সঙ্গে ভোট করে আপনার প্রশ্নটা কি গঠন করে মানে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেন, তাহলে তাদের সঙ্গে কোন ফরম্যাটে বা কিভাবে সরকারটি গঠন, সরকার কাঠামোটা কিভাবে? প্রশ্নই যখন উত্তর, তখন উত্তরের জায়গা কোথায়? ধন্যবাদ। আসলে প্রশ্নটা হয়ে গেছে খুব বিশ্লেষণধর্মী। ব্যাপার হলো যারা ছিলাম আমরা আছি, এখান থেকে কেউ সরে নাই। 2 নম্বর হলো ওরা যা বলেছে যথার্থ বলেছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কোনো ফর্মাল জোট গঠন করব না, আমরা নির্বাচনী আন্ডারস্ট্যান্ডিং করব। জোট গঠনের ভালো দিক আছে, মন্দ দিকও আছে। এটা খেয়াল করুন যে বিএনপিও এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্ট কোনো জোট গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে নাই। আমাদের অতীত অভিজ্ঞতা সবার আছে, সেটাকে সামনে নিয়েই আমরা নির্বাচনী সমঝোতার পথে সবাই হাঁটছি। তবে পলারাইজেশন কেবল শুরু, এইটা অপেক্ষা করতে হবে স্কেজুয়াল ডিক্লারেশন পর্যন্ত, এরপরে একটা ফাইনাল শেপ নেবে ইনশাল্লাহ। যেটাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই, সেটা যেন দেশের কল্যাণে হয়, আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাল, বাংলা এডিশনের সাথে আছি। যদিও আপনার সাথে আমার 2-1বার ফোনে কথা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ইসলামিক ফোরাম আফ্রিকা নিয়ে। আচ্ছা, তো আজকে আমার প্রথম যে প্রশ্নটি হচ্ছে একেবারে তাজা প্রশ্ন,
সেটা হচ্ছে নিউ ইয়র্কে আপনি যখন আসছেন, আমি ল্যান্ড করেছেন, অনেকেই বলছে আপনি জামাতের ভোট সব আমেরিকা থেকে নিয়ে যাবেন, এরকম একটি মানুষের মধ্যে এই আলোচনা চলছে। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিআর এর যে বিষয়টি বলেছেন, ইন কেস যদি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল, সেটি হচ্ছে বিএনপির মহাসচিব, উনি বলেছেন উনি পিআর বুঝেনি না। সো সেখানে যদি এই না বোঝাটা যদি থেকে যায়, যদি পিআরটা যদি অ্যাপ্রুভাল হয়, তাহলে কিভাবে এই নির্বাচনটা হবে? বুঝেই না, যেহেতু আপনাদের সাথে বড় দল হচ্ছে বিএনপি। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন। প্রথমটা হলো সব ভোট আপনাদের থেকে জোগাড় করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে আমি এই কারণে আসি নাই। আমি এসেছি আপনাদেরকে দেখতে, আমি এসেছি আপনাদের কথাগুলো শুনতে, আপনাদের প্রিয় জাতি এবং দেশকে কিভাবে দেখতে চান আপনাদের ভাবনাগুলো জানতে এসেছি। কার্যত প্রশ্নগুলোর উত্তর দিয়েই কিন্তু আপনাদের প্রত্যাশা এবং স্বপ্নও কিন্তু ফুটে উঠেছে। আমি মূলত এটার জন্য এসেছি। 2 নম্বর হচ্ছে যে বড় দল, আমি বড় দল ছোট দল নাই বলি, গুরুত্বপূর্ণ দল বলি। সেটাই আমি বড় ছোট ওই ভেদাভেদেও যেতে রাজি না। কে কোন দিন বড় হয়ে যায় বলা কঠিন, কোন বড় আবার ছোট হয়ে যায় সেটাও বলা কঠিন, আবার কোন বড় দল আরও বড় হয় সেটাও বলা কঠিন। আমি ওইদিকে যাব না। তো উনি একজন রাজনীতিবিদ, দেশের স্বনামধন্য একটা দল এবং দলের গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি, তার কথা বলেছেন যে তিনি বুঝেন না। যেহেতু বিষয়টা প্রসঙ্গটা এসেছে, বুঝার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি বুঝারই চেষ্টা না করি তাহলে জিনিসটা ভালো না মন্দ এটার জাজমেন্ট করব কীভাবে? আর এই পর্যায়ের রাজনীতিবিদরা আমরা যদি বলি যে আমরা বুঝি না, তাহলে আমরা কি দুনিয়ায় ঘুরি না? দুনিয়া যে 91টা দেশে পিআর সিস্টেমে রাজনীতি হয়, ভোট হয়, সরকার গঠন হয়, এবং সেই অনেকগুলো দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ, এগুলো ফেলে দেওয়ার মতো দেশ না। তবে এটা ঠিক যে পিআরের আবার আমরা এ পর্যন্ত 5টা ধরন আমরা পেয়েছি। কোন ধরনটা আমাদের দেশে ফিট করবে সেটা নিয়ে যদি কেউ কথা বলেন অবশ্যই বলা যায়, কিন্তু পিআর বুঝি না, পিআর কি জিনিস, এটাকে মাথায় দেয় নাকি গায়ে মাখে নাকি খায়, এই ধরনের কথা বলা আসলে গোটা নিজের প্রতি সুবিচার হয় না। আসলে আমরা মনে করি রাজনীতিবিদরা সব কিছু বুঝবেন এটা যেমন সঠিক না, আবার বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে এটাও কিন্তু সঠিক। আমাদের এই নীতির উপরে চলা উচিত, এর মাঝেই আমরা মনে করি কল্যাণ আছে। এটা ঠিক যে আমি তো আগেই বলেছি যে এই সিস্টেমটা আমাদের দেশে এখনও সেরকম পরিচিত হয়ে উঠেনি বলে আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি, মানুষের কাছে বোঝাচ্ছি। এখন পর্যন্ত মানুষের পিআরের ব্যাপারে প্রত্যাশা বুঝে হোক না বুঝে হোক অনেক বেশি। এক ভাই বলেছিলেন যে মেজর 2-1 পার্টি ছাড়া মাইনর পার্টিগুলো বরঞ্চ পিআর চাচ্ছে না, বিষয়টা এমন না। সংলাপে অংশগ্রহণ করেছে 31টা দল, 25টা দলই কিন্তু বিভিন্নভাবে পিআর চায়, আর বাকি 6টা দল তারা পিআর চান না, একেবারেই চান না, কোথাও চান না তারা। তো আমরা এইখানেও 6 আর ওই 25-এর ব্যাপারে যাচ্ছি না, আমরা যাচ্ছি যেটা লজিক্যাল, যেটা জাতির জন্য উপকারী, সেইটাই আমরা যেন খোলা মনে সবাই বোঝার চেষ্টা করি, আর ভালো হলে সবাই যেন এটা মেনে নিতে পারি। এবং এই সময়ের ভিতরে না হলে তাহলে কি ইলেকশন হবে না? তাহলে যেভাবে আছে সেভাবে ইলেকশন হবে, কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেটা আমি পরে বলবো ইনশাল্লাহ। আমার মনে এখানে আমরা শেষ করতে পারি। একটা প্রশ্ন নিয়ে ভাই, আপনি জাস্ট, আমি আসলে সবার কাছে দুঃখ প্রকাশ করছি যে আপনি জানেন যে আজকে সকালেই আমাদের সম্মানিত আমির জামাত এসে পৌঁছিয়েছেন এবং ওনার আরো একটা প্রোগ্রাম আছে এরপরে। সো আমি দুঃখ প্রকাশ করছি যে সবার প্রশ্ন নিতে পারছি না। আমার নাম শেখ সিরাজ। সম্মানিত আমির, আপনাকে স্বাগত যুক্তরাষ্ট্র মাঠে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমার একটি মাত্র প্রশ্ন, এবং এই প্রশ্নটা বোধহয় এখনই করা সমুচিত, সেটা হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে এসেছেন, প্রবাসী বাংলাদেশের উদ্দেশ্যে আছে দাঁড়িয়েছেন এখানে। আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভবত ইলেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রবাসীদের কাছে জামাত ইসলামী কি প্রত্যাশা করে? ইনশাআল্লাহ আমি বলবো। জি, ধন্যবাদ। 10-15 মিনিটে এটাই বলবো ইনশাআল্লাহ। জামাতের মহাসমাবেশে বলেছিলেন জামাতের সরকারি কোনো ধরনের বেনিফিট বা ট্যাক্স দিবেন না। জামাতের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি আগে থেকে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে জামাতের প্রতীক অনলাইন ধরে পেয়ে ওনারা এগিয়ে আছেন, পজিটিভ ধারণা এই সম্পর্কে আপনাদের এই সংযুক্ত করছেন। জি,
আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না। ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আমিরে জামাত আপনাদের সামনে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত এটা মূল বক্তব্যে এসে যাবে আপনার এটা ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি একটু সুযোগ নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসলে আপনাদের কথাগুলো আরও শুনলে আরও বেশি বেনিফিটেড হতাম, নো ডাউট। যারা পারলেন না আমাদের এমরাদ হোসেন দীপু সহ সবার কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, এবং অনেকের সাথে আমি পার্সোনালি কানেক্টেড আছি। আর আমার ফোনে কোনো ফিল্টার নাই, ওপেন ফর অল। আমার এখানে কোনো প্রোটোকল নাই যে অমুকের মাধ্যমে আমার কাছে আসতে হবে। আমি অত বড় কোনো ব্যক্তি না, একেবারে অর্ডিনারি একটা মানুষ। এই জন্যে আমার ফোন কিন্তু ওপেন ফর অল। তো আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই এখানে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, সকলের সময় খুবই মূল্যবান। তারপরেও আপনারা একটা ভালোবাসার টানে এখানে এসেছেন বলে আমি মনে করি, এবং সেটা আমার প্রতি না, সেটা জন্মস্থান বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে আপনারা এসেছেন। আপনাদের এই ভালোবাসাকে আমি সম্মান করেই আপনাদের খেদমতে আমার 2-3টা কথা। নাম্বার 1, আমরা যে যেখানে থাকি, ডায়াসপোরা হিসাবে বাংলাদেশ আমাদের নিজস্ব জন্মভূমি। আমাদের জন্মভূমির যদি কোনো ভালো কিছু হয় তাহলে তার অংশীদার আমরা সবাই হব, আর যদি কোনো ক্ষতি হয় তারও ভাগ আমাদেরকে বহন করতে হবে। আমি অতীত নিয়ে একটা কথাও বলবো না। আমি কিন্তু অলওয়েজ পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ড লুকিং, সামনে যেতে চাই, পিছনে দৌড়াইতে চাই না। এই জায়গাটায় আপনাদের প্রতি আমাদের 3টা অনুরোধ। আপনারা সম্ভবত লক্ষ্য করেছেন 5 আগস্টের পরিবর্তনের পরে আমরা সেপ্টেম্বর মাসেই বলা শুরু করেছি যে ভোটাধিকার, প্রবাসী যারা আছেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে, এবং এই নিয়ে কিন্তু আমরা দাবি দিবসও পালন করেছি, স্মারকলিপি দিয়েছি, নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই দাবি তুলেছি। এরপরে অন্যান্য দলও কিছু তারা এটা করেছেন, কিন্তু কন্টিনিউয়াসলি আমরা এটার পিছনে লেগে আছি। প্রবাসীদেরকে একটাই অধিকার, আর কিছু নাই, অনেক প্রয়োজন, কিন্তু আমরা বিশ্বাস করি এই অধিকারটা প্রতিষ্ঠিত হলে বাকি অধিকার আদায়টা সহজ হয়ে যাবে। এটি একটি ভেটো পাওয়ারের মতো, ভোট একটা ভেটো পাওয়ার। যখন আপনারা রিমিটেন্স বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন তখন সরকারের কিন্তু পায়ের তলার মাটি সরে গিয়েছিল। সরকারের একজন মন্ত্রী হাত জোড় করে আপনাদের সহযোগিতা চেয়েছিল। কেন? অর্থনীতির চাকা তখন কিন্তু বন্ধ হয়ে গেছিল, ঘুরে নাই, বাধ্য হয়ে। সেই জায়গায় আমরা আপনাদেরকে খুব বাহবা দেই রিমিটেন্স যোদ্ধা হিসাবে, কিন্তু এই যোদ্ধারা সমাজের যে কিছু সাফারিং তারা যে ভোগ করেন সেইটা লাঘবে কার্যকর কোনো ব্যবস্থা কোনো সরকার অতীতে নিতে পারেনি। আমরা তখন দেখলাম যে একটা পয়েন্টে আমরা আসি যে একটা দাবি আদায় হলে বাকি দাবিগুলো আদায়ের পথ খুলে যাবে। আমরা এই বিষয়টার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এর মানে এই নয় যে এই দাবি আমরা করেছি বলে সব প্রবাসীরা আমাদেরকে ভোট দিয়ে দেবে, যে যাকে ভালোবাসে তাকে ভোট দেবে, কিন্তু আমরা চাই যে তাদের ভোটের অধিকারটা নিশ্চিত হোক। আমরা এখন কষ্ট করে এই দাবি মানতে বাধ্য করলাম। এখন আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের দাবি বাস্তবায়ন করতে আপনারা সরকারকে বাধ্য করবেন। আমরা কিন্তু লেগে আছি। এখন ভোটার হওয়ার যে প্রক্রিয়া কিছু জায়গায় জটিল, কিছু জায়গায় সহজ করেছে, এক এক জায়গায় এক এক রকম। একটা ইউনিফর্ম জায়গায় আসার জন্য আমরা সরকারকে বলেছি 2টা ইনস্ট্রুমেন্টের যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট হলে তাদেরকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভোটার করতে হবে। একটা হলো যদি তাদের এনআইডি থাকে তাহলে আর কিছু দেখার দরকার নেই, এটার ভিত্তিতেই করেন। বাংলাদেশের মানুষের পাসপোর্ট থাকা এটা বাধ্যতামূলক নয়। পাসপোর্ট আমার ট্রাভেলিং ডকুমেন্ট, এটা আমার নাগরিকত্বের সনদ নয়। আমার নাগরিকত্বের সনদ হচ্ছে আমার ন্যাশনাল আইডি। এটা যার আছে তাকে অবশ্যই ভোটার করতে হবে, সে দুনিয়ার যেখানে থাকুক। আর যদি এটা কারো না থাকে, তার যদি একটা ভ্যালিড পাসপোর্ট থাকে তাইলে ওটাকে যেন কনসিডারেশনে নেওয়া হয়। কিন্তু প্রাইম ডিমান্ড আমরা দিয়েছি এনআইডিকে। এখন আপনারা যদি এটা সঠিক মনে করেন আপনারা এটার উপরে গুরুত্ব দেবেন, এটার বাইরেও যদি আরও ভালো কিছু মনে করেন সেটার উপরে আপনারা কিন্তু গুরুত্ব দেবেন। কথা আপনাদেরকে বললেই কাজটা কিন্তু বাস্তবায়ন সহজ হয়ে যাবে। এখানে কেউ যেন বাদ না পড়েন, সকলেই যেন ভোটার হন। যার পছন্দ, যারে তার দল এবং ব্যক্তি সে পছন্দ করবে, ভোট দেবে, এটা তার ব্যাপার। কিন্তু আমরা চাই সকলের এই অধিকারটা আগে প্রতিষ্ঠিত হোক। 2 নম্বর হচ্ছে যে অধিকার ঠিকই আপনি রেজিস্ট্রেশন হলো, কিন্তু ভোটের সময় আপনি ভোটটা দিলেন না। কষ্ট করে এইটাও নিশ্চিত করতে হবে। যদি এই টার্ন ওভারটা কম হয়
তাহলে যে জিনিসটা আমরা আপনাদের জন্য লড়াই করছি ওটা হবে না ভাই। 30% ভোটের যদি টার্ন ওভার হয় প্রবাসীদের, গুরুত্ব দিবে না। কিন্তু যদি দেখে যে ইট ইজ ওভার 70%, তখন সবার রক্ত সব খাড়া হয়ে যাবে, যে ওনাদেরকে ইগনোর করার কোনো সুযোগ নাই, প্রপার ইম্পর্টেন্স দিতে হবে। এটা আমার 1 নম্বর অনুরোধ আপনাদের কাছে। আমার 2 নম্বর অনুরোধ, দেখেন দেশকে ভালোবাসে, ফ্যামিলির নিড পূরণ করার জন্য তাদের দায়িত্ব নিয়ে ভালোবেসে আপনারা কষ্ট করে রিমিটেন্স পাঠান দেশে। অবশ্যই এটা দেশের দ্বিতীয় মানে ফরেন মানির সোর্স, কিন্তু প্রকৃত অর্থে এটাই প্রথম। গার্মেন্টসের মাধ্যমে যেটা আসে এটা আবার ইনভেস্টমেন্ট হয়ে যায়, দেশের বাইরে চলে যায়, কিন্তু আপনাদের পাঠানো 1 টাকাও কিন্তু বিদেশে আসে না, ওইটা দেশের কাজে লাগে। ফলে এই সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমরা আরেকটা রিমিটেন্স আপনাদের কাছে চাই। বলবেন যে টাকা পয়সা সব দিয়ে দিলাম, এরপরে আর কোন রিমিটেন্স বাকি? সেই রিমিটেন্সটা হচ্ছে এই জগতে আসে দুনিয়ার বহু গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে তারা আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছেন, অভিজ্ঞতা তাদের ভালো। সেই অভিজ্ঞ লোকদেরকে আমরা দেশে ফেরত চাই। এই ফেরতটা হলো ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। ফিনান্সিয়াল রিমিটেন্স এনাফ না, আসল কাভারেজ রিমিটেন্স হবে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। এখন বলবেন যে তাদেরকে সম্মান দিবেন কিনা? ইনশাল্লাহ আমাদের মুখের ভাতটা তাদের মুখে তুলে দিয়ে হলে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি দেশ বিদেশের সবগুলা স্কিল হ্যান্ড আমরা যদি আমাদের দেশের কাজে লাগাতে পারি, তাহলে গুণে ধরা রাজনীতিও বিদায় নিবে, গুণে ধরা সমাজটাও বদলে যাবে ইনশাল্লাহ। আমরা এই ধরনের একটি সমাজ আগামীতে প্রত্যাশা করি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা নিজে এবং আপনাদের যারা সাকসেসর, এরকম যারা ক্যাপেবল আছে, তাদেরকে দিয়ে প্রিয় দেশকে আপনারা গড়ার কাজে সমান তালে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমার 3 নম্বর অনুরোধ আপনাদের কাছে, এটি হচ্ছে দেশের ভিতরে আমরা যারা আছি, আমরা দেশের বাউন্ডারির ভিতরটাকেই দেখি, কিন্তু আপনারা যারা প্রবাসে আছেন সারা দুনিয়ায় ছড়াইয়া, আপনারা শুধু আমাদের দেশটাকে দেখেন না, আমাদের দেশ দেখার পাশাপাশি আপনারা বিশ্ব সভ্যতাটাকেও দেখেন। সেই দৃষ্টিতে আপনাদের যে প্রত্যাশা আমাদের কাছে, এই প্রত্যাশার আলোকে অনবরত আমাদেরকে ইনপুট দেওয়া, এটা আমাদের অধিকার আপনাদের কাছে, এটা আমাদের দাবি আপনাদের কাছে। আপনারা পরামর্শ আকারে, রিকমেন্ডেশন আকারে, সমালোচনার আকারে, ওপেন লেখালেখির আকারে আপনারা সেই ইনপুটটা আমাদেরকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি জামাত ইসলামের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারা সকলে উপকৃত হবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ। যদি এই 3টা জিনিসে আমরা বড় মাত্রার সহযোগিতা প্রবাসী ভাইদের কাছ থেকে পাই, আপনাদের প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের কয়েকটা অগ্রাধিকার আছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনগণের ভালোবাসা, সমর্থনে এবং ভোটে দেশবাসীর সেবা করার সুযোগ দেন, আমরা বলি না ক্ষমতা গ্রহণ, আমরা বলি না যে ক্ষমতা গঠন, ক্ষমতার গরম আলাদা। আমরা আমাদেরকে ক্ষমতাসীন হিসাবে দেখতে চাই না, আমরা সেবক হিসাবে দেখতে চাই। যদি এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা সর্বপ্রথম গুরুত্ব দিব আমাদের ভাঙ্গাচূড়া বিধ্বস্ত যে শিক্ষা ব্যবস্থা, এটাকে ঠিক করার জন্য। এটা দুনিয়ার কোনো স্ট্যান্ডার্ড কভার করে না এটা। অথচ সারপ্রাইজিং মেধাগুলো আমাদের আছে, সব মেধা বরঞ্চ আমরা শেষ করে দিই। এই জায়গাতে টেকনিক্যাল এডুকেশন এবং মরাল এডুকেশন দুইটার সমন্বয় ঘটানো হবে। সারা দুনিয়া থেকে আমরা জানবো, শিখবো, ক্লোনিং করব, আমাদের কিছু পরিকল্পনা আছে। এইটাকে আমরা আপনাদের সবার সহযোগিতা এটাকে আরও এনরিচ করবো ইনশাআল্লাহ, যাতে করে একটা নাগরিক বের হওয়ার পরে তার একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, সেইটা মনে না করে তার মেধা আর তার মা বাপের টাকার বিনিময়ে আজকে সেই পর্যায়ে চলে এসেছে। সেজন্য ভাবতে বাধ্য হয় যে এই দেশের 18 কোটি মানুষের কন্ট্রিবিউশন আছে আজকে আমি মানুষটি হওয়ার পিছনে। কারণ আমার দেশের যে ভিক্ষুক সারাদিন সে ভিক্ষা করে, সন্ধ্যাবেলার সে শপে যায়, সে যখন জিনিস কিনতে যায় দোকানে তাকে কিন্তু ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যেটাকে আমরা ব্যাট বলি, এটা ছাড়া কিন্তু তার কাছে জিনিস বিক্রি করবে না। যে সে ভিক্ষুক এই জন্য তার কোনো ব্যাট নাই এটা বলবে না, সবার মতো তারও ব্যাট দিতে হয়। আজকে যে শিশুটি জন্ম নিয়েছে তার জন্যে যখন তার মা বাপ কোনো কিছু কিনতে যাবে শিশু আইটেম, সেখানে ওই ব্যাট দিয়েই কিনতে হবে।
দুইটা সোর্স থেকে একটা দেশের চাকা চলে, উন্নয়ন হয়। একটা হচ্ছে দেশ থেকে যে রেভিনিউ জেনারেট করে এইটা, আর একটা হচ্ছে বিদেশি লোন আমাদের দেশের মতো। তো এই রেভিনিউতে আমরা সবাই পার্টিসিপেন্ট। ইকুয়ালি আমরা যে লোনটা আনি, আজকে জন্ম নেওয়া শিশুর গাড়েও আপনার বয়সের সমান পরিমাণ লোন ভরতে যাবে তার জন্মের সাথে সাথে। যখন এই অনুভূতিটা একজন ছাত্র নিয়ে বড় হবে, মানুষ হবে, তখন সে বেপরোয়া হবে না, বেহায়া হবে না, লুটেরা হবে না। মানুষের কপাল কিসমত নিয়ে তার কলমের কুচায় সে সব কিছু শেষ করে দিবে না। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যে ছাত্ররা বের হবে, সাথে সাথে তার হাতে কাজ আসবে। হয় সে উদ্যোগী বিনিয়োগকারী হবে, আর না হয় সে হবে একজন চাকরিজীবী। যেটাই হোক, তার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সেটা তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর অঙ্গীকার, আমরা সমাজ থেকে দুর্নীতি নামক ক্যান্সারটাকে শেষ করতে চাই। আমরা জানি এটা 100 ভাগ শেষ করা যাবে না, কিন্তু এটাকে মাটিতে নামায় আনতে চাই আমরা। দুনিয়া এমন কোনো দেশ নাই যেখানে কোনো দুর্নীতি হয় না, কিন্তু সেটা সহনীয় সীমার ভিতরে হয়। আমাদের সমাজকে টোটালি গ্রাস করে ফেলেছে এই দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, এটা চলবে। আমরা কারো মুখের দিকে তাকাই এটা বন্ধ করব না। কোনো দমকেও না, কোনো নির্যাতনেও না, কোনো অত্যাচারেও না। ক্ষমতায় আমরা যাই না যাই, আমাদের এই লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি এই ক্ষেত্রে আমরা জনগণের সমর্থন পাবো এবং এই লড়াই একদিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে খুবই অ্যাডামেন্ট, এখানে কোনো ছাড় নাই। আমাদের তৃতীয়, আমাদের গোটা বিচার ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। একেবারে গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে হবে। যে গরিব সেও পাবে, যে ধনী সেও পাবে। গরিব ধনীর বাস বিচারে মামা খালুর ঠেলায় কোনো বিচার প্রভাবিত হবে না, কারো লাল ফোনের দৌরাত্মেও প্রভাবিত হবে না। বিচারের গতিতে চলবে ইনশাআল্লাহ। এবং সেই বিচারের তলোয়ার যদি, ধরেন আমি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার উপরে যদি পড়ে যায়, আমাকে এটা মানতে হবে। এখানে বলতে পারবো না যে হ্যাঁ আমি এই করেছি সেই করেছি, আমাকে একটু এক্সকিউজ করা যায় না। নো, বিচারের তলোয়ার সবার জন্য সমান। এই পাল্লায় ওজন সবার সমান হবে, কোনো বেশ কম হবে না। আমাদের তৃতীয় অঙ্গীকার, চতুর্থ অঙ্গীকার, এটি হচ্ছে যে আমাদের বাইলেটারাল রিলেশন দুনিয়ার সব দেশগুলোর সাথে সম্মানের সাথে হবে। আর দেশ ছুটের ভাই, মানলাম 2.5 লক্ষ মানুষের দেশ। আমি একবার ভিজিট করার জন্য গিয়েছিলাম, 10 ঘন্টায় সারা দেশ আমি ভিজিট করেছি। তারা একটা সম্মানের আসনে থাকতে পারে। আমার 18 কোটি মানুষের দেশ, আমরা কেন সম্মানের আসনে থাকতে পারবো না? এই জায়গায় আমাদেরকে আনতে হবে এই দেশটা। কিন্তু এই জায়গায় আনার জন্য সবচেয়ে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে রাজনীতিবিদদেরকে। এই জায়গাটা ঠিক হয়ে গেলে দেশের অনেক কিছু ঠিক হয়ে যাবে। এই জায়গাটা যতদিন পচা থাকবে ততদিন এই দেশকে ভালো করা কঠিন হবে। এই জায়গার মেরামত হবে বড় একটা মেরামত, চ্যালেঞ্জ হবে বড় চ্যালেঞ্জ। সুতরাং এই কাজগুলো নিয়ে আমরা যখন আগাবো, তখন আমরা এটা গভীরভাবে বিশ্বাস করি যে আমাদের সামনে হিমালয় পর্বত এসে দাঁড়ায় যাবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের ভালোবাসা, দোয়া চাই। সেই দিন যেন হিমালয় পর্বতকে পরোয়া না করে আমরা এটাকে মাড়ানোর জন্য চেষ্টা করতে পারি। এবং মানুষের পক্ষে এটা সম্ভব যদি তার ইন্টেনশন ভালো হয়। কিন্তু সে যদি ধান্দাবাজ মতলবী হয়, তাহলে ওখানে গিয়ে সে থেমে যাবে এবং রিভার্স করে চলে আসবে। যদি কিছু ভিক্ষা শিক্ষা পায়, সেটা নিয়ে খুশি হয়ে যাবে। আমরা এটা চাই না। এই জন্যে এই ক্ষেত্রে আমরা আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। আমরা মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে দুনিয়া সবার সাথে আমরা সম্পর্কটা চাচ্ছি। এবং এইটা আপহোল্ড করার জন্য আপনারা প্রত্যেকে বাংলাদেশের একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতে পারেন। এই শব্দটা মুখে নিলেও আমার কষ্ট লাগে। ছোট্ট একটা দেশে আসি, বিভিন্ন মিশনের লোকেরা আমাদের সাথে আসেন, তারা বসেন, কথা বলেন। তারা 10টা কথা বললে 6টা কথা তার দেশের স্বার্থে বলে আমাদের সাথে। আপনারা যদি ক্ষমতায় যান কী করবেন, এটা কী করবেন, ওইটা কী করবেন, ওইটা কী করবেন, আমার দেশের এই স্বার্থ কী দেখবেন আপনি? আর আমাদের যারা মিশনে আছেন তারা কি করেন, আপনারাই তার সাথে আমি বলতে পারবো না। এটা তো ভালো কোনো রিপোর্টেশন আমাদের নাই এই ক্ষেত্রে। এটা দুঃখজনক। বরঞ্চ যিনি আছেন মালদ্বীপে, তিনি চেষ্টা করেন কিভাবে তিনি যাবেন সৌদি আরব। যদি সৌদি আরব যেতে পারেন, তিনি চিন্তা করেন কিভাবে ইউকেতে পৌঁছবেন। যদি ইউকেতে একবার পোস্টিং হয়ে যায়, তিনি চিন্তা করবেন ইউএসএতে কীভাবে আসা যায়। তিনি তার নিজের
অ্যাচিভমেন্টটাকে তিনি বাড়াতে চান, কিন্তু রাষ্ট্রকে ব্র্যান্ডিং করার যে দায়িত্ব দিয়ে রাষ্ট্র তাকে পাঠালো, তিনি কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই আঞ্জাম দিচ্ছেন না, এবং এটাই আমাদের কমন ক্যারেক্টার এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। এই সিনারিওটা চেঞ্জ করতে হবে। সব জায়গায় কমিটেড পিপলগুলো লাগবে, যারা তার দেশকে কনসিভ করবে সিরিয়াসলি অ্যান্ড ডিপলি। এখন আপনাদেরকে আমরা সেই অ্যাম্বাসেডারের দায়িত্ব, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্যে আপনারা পারবেন ইনশাআল্লাহ। এই সাংবাদিক সমাজের পক্ষে এটা সম্ভব। আপনারা সমাজের সুন্দর জিনিসগুলো তুলে ধরেন, আর আমাদের অসুন্দর যেগুলো আছে সেগুলো আপনারা সমালোচনা করেন। তো ওখানে রেকটিফিকেশন হবে, আর এখানে আমাদের ব্র্যান্ডিং হবে ইনশাআল্লাহ। আমাদের আরেকটা অনুরোধ আপনাদের কাছে, এই প্রবাসে যারা আছেন, এখানে দেশে আমরা এক টেবিলে বসি, আপনারা দেখেন এখনও বসি, কিন্তু সবাই বসি, কিন্তু বিদেশের মাটিতে আমরা কখনো কখনো কোনো জায়গায় বসতে পারি না। হয়তো আমেরিকায় আপনারা বসতে পারেন, কিন্তু বসতে হবে। এই যে একজন ভাই বলেছেন যে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা দেশের জন্য এক হয়ে কাজ করতে পারি না। হ্যাঁ, জাতীয় স্বার্থের এই ব্যাপারটা আমরা সবাই মিলে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী ফিরিস্তার দল নয়, মানুষের দল। আমরা একটা সহযোগিতা আপনাদের কাছে দারুণভাবে চাই, এটি হচ্ছে আমাদের সমালোচনা। আপনি যে ভাষায় প্রয়োজন মনে করেন করবেন, আমরা আপনার ভাষার দিকে তাকাবো না, আমরা তাকাবো আপনার সমালোচনার বিষয়বস্তুর দিকে। ওখান থেকে আমাদের জন্য, জাতির জন্য কী নেওয়ার আছে আমরা ওইটা নেব, আর আপনার কাছে আমরা কৃতজ্ঞ হব। ব্যক্তির সুনির্দিষ্ট নাম জানলে আমরা তার কাছে কৃতজ্ঞতা সরাসরি জানাবো, আপনি যে ভাষায় করেন এটা আপনার ব্যাপার। কিন্তু আমরা এতটুকু শুধু আশা করব যে আপনার সমালোচনাটা আমাদের জন্য যাই হোক, প্রিয় জাতির জন্য যেন কাজে লাগে। এটাকে সামনে রেখে যদি করেন, তাহলে এই সমালোচনার দ্বারা গোটা জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকের এটাই শেষ নয়, এটা হয়তো বিগিনিং। আল্লাহ চাইলে আরও দেখা হবে, কথা হবে। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী নির্বাচনে অবশ্যই আপনারা দেশে আসবেন। আপনার পবিত্র মূল্যবান ভোটটা দেওয়ার জন্য নয়, বরঞ্চ দেশটাকে দেখে আসার জন্য, নিজ চোখে দেখে আসার জন্য। এটা আপনাদের দেশ। আপনি প্রবাসী হন, নিবাসী হন, সমস্যা নাই, কিন্তু আমরা জানি আপনার আত্মা ওখানে। আপনার আত্মার জায়গা আপনি ভিজিট করবেন ইনশাআল্লাহ। আর আমাদের ছোট্ট অফিসে আপনাদের সকলের দাওয়াত। সবাই না যেতে পারলেও দাওয়াত কিন্তু আমি দিয়ে গেলাম, এবং আমি আশা করব আপনারা যেতেও পারবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন। আমরা কৃতজ্ঞ, আমরা শুকরিয়া আদায় করি। এখানে যারা আয়োজন করেছেন তাদেরও আমি কৃতজ্ঞতা আদায় করছি। তারা দাওয়াত দিয়ে আপনাদেরকে এখানে একত্রিত করেছেন। আপনাদের বন্ধু মহলে যারা আসতে পারেন নাই, আপনাদের মাধ্যমে তাদের কাছে আমাদের সালামটুকু আমরা রেখে গেলাম। যতটুকু সম্ভব আপনারা পৌঁছাবেন, তবে পরিবারের প্রধান ব্যক্তিকে পৌঁছাতে কেউ ভুল করবেন না। সেই প্রধান ব্যক্তি কিন্তু আপনি নন, সেই প্রধান ব্যক্তি আমাদের আপাদের সমাজ, যারা 24 ঘন্টা আপনাদের সম্পদ, আপনাদের সন্তান এবং আপনাদের ইজ্জত তারা দেখে শুনে রাখেন। সেই বোনেরা, মায়েরা যারা আপনাদের ঘরে আছেন, আপনাদের স্ত্রীদের সবার কাছে আমার সালাম। আপনারা সালামটুকুন পৌঁছাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।